ড্রিমস, হ্যাঁ 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 হ্যাঁ, ড্রিমের কথা আগের দিন তোমরা বলছিলা। চলো, চলো আমরা ড্রিমে যাব। ভাইয়া, ওকে গাইস, ওকে আমরা ড্রিমসে যাব। গতদিন অনেকে ড্রিমস এর কথা বলছিল, আগে আমরা ড্রিমস এরটাতে আসি সবাই ভাইয়াপুরা। ঠিক আছে। এই সব ক্লাস তো রেকর্ডেড দেওয়া হয়েছে ভাইয়া, কোনটা দেওয়া হয় নাই? শুনো, ড্রিমের ভাইয়া, ইউনিট 3 লেসন 3 আর্ট পড়ান ভাই। ওকে ঠিক আছে। ড্রিম, কয়েল মাইনার ড্রিম তো পড়াইছে। ড্রিমের মধ্যে আবার ভাগ আছে বুঝছো। ইউনিট 5, 6, 7, 8। আচ্ছা, একটা হচ্ছে স্বপ্ন নিয়ে, আর একটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম ভাষণ নিয়ে। তোমরা কোন ড্রিমের কথা বলছো একটু ক্লিয়ারলি বলবা আমার ভাইয়া পুরা? ভাইয়া রিয়ারেঞ্জের লাস্ট ক্লাসটা তো আপনি দেননি ভাইয়া। দিয়েছি তো ভাইয়া। ডিম ভাইয়া পড়ানি হয়নি ভাই, ইউনিট ডিম থ্রি পড়ানি লেসন হয়নি। ওয়ান এটাই না ভাইয়া, রিয়ারেন্স এটাই লাস্ট ক্লাস দেয়। এই আমি নিজে পোস্ট করছি। আচ্ছা আমি আবার বলে দিচ্ছি, রিয়ারেঞ্জের লাস্ট ক্লাস আমি নিজে পোস্ট করছি। আচ্ছা, মেবি পিসি অনেক সময় দেখা যাচ্ছে যে একটা জিনিস পোস্ট করার পরে যদি এটা সাইলেন্ট মোডে চলে যায়, মানে পিসিটা যদি স্লিপিং মোডে চলে যায়, তখন হয়তো পোস্ট না হইতে পারে। আমি আবার দিয়ে দিচ্ছি ভাই, এটা আমার কাছে আছে, ডোন্ট ওয়ারি। ভাই, ড্রিম পড়ানো হয় নাই। শুনো, আমি আগে তোমাদেরকে বলি একটু, হ্যাঁ। ড্রিম এইটা একটু দেখো, এই যে 18 পৃষ্ঠারটা, এই ড্রিম হইছে কিনা একটু কাইন্ডলি আমাকে একটু জানো। এই যে যে প্যাসেজটা, হ্যাঁ, এই যে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স, এই ইউনিটের এইটা, হোয়াট ইজ এ ড্রিম, এটা কি হয়েছে কেউ আমাকে একটু কাইন্ডলি জানাইতে পারবা? আই হ্যাভ এ ড্রিম মেবি আমি পড়াইছি, বলো। না এটা হয়নি, এই জন্য এইটা অনেক ইম্পর্টেন্ট ভাইয়া পুরা। ওকে ঠিক আছে, আই গট ইট। প্রথমে আমরা এটা করব, তারপরে কোনটা, তারপরে কেউ বলছে আর্ট, কেউ বলছে বাকিগুলো, আমরা ওইগুলাতে যাচ্ছি। ঠিক আছে, চলো আমরা শুরু করি। চলো দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা 24 সালে বোর্ডে আসছে, 23 সালেও আসছে, তোমরাও পাবা কোনো না কোনো বোর্ডে, 100% পাবা। এখন আমরা তাহলে শুরু করতে পারি, কথা কম কাজ বেশি। আমরা সবাই নোটিস করি, হোয়াট ইজ এ ড্রিম। হোয়াট ইজ এ ড্রিম, স্বপ্ন কি? এখন এই প্যাসেজটা মূলত স্বপ্ন নিয়ে। আমার কথা কিন্তু খেয়াল করতে হবে সবাই। আমি ভোকাবুলারি বলবো, সেগুলো নোট করবা, কোনো কিছু যেন মিস না যায়। এখন দেখো, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। এখন স্বপ্ন আবার দুই প্রকার, একটা হচ্ছে আমরা ঘুমের মধ্যে যেটা দেখি সেই স্বপ্ন, আর একটা হচ্ছে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, জীবন নিয়ে যেটা দেখি, যে আমি এটা হইতে চাই, আমি ওইটা হইতে চাই, ওইটাও ড্রিম। তো হোয়াট ইজ এ ড্রিম, স্বপ্ন কি? হোয়াট ইজ এ ড্রিম। এখন তোমাদের টেক্সট বুকে হাতে গোনা, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আছে মাত্র 2-3টা। তোমাদের টেক্সট বুকে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আছে হাতে গোনা মাত্র 2-3টা, এর বেশি কিন্তু নাই। তো এই 2-3টার মধ্যে একটা উইদাউট ক্লুজ বারবার ঘুরে ফিরে বোর্ড পরীক্ষায় আসে, সেটা হচ্ছে এই ড্রিমস এর চ্যাপ্টারের এই উইদাউট ক্লুজটা। তো এটা কি তোমাদেরকে আগে কখনো পড়ানোর সুযোগ হয়েছে? এটা কি তোমাদেরকে পড়াইছি নাকি না বলো তো? না 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 হ্যাঁ, ভাইয়া, পড়ান নাই পড়ানো ভাইয়া, তোমরা পড়ান নাই। সবাই এখনই, হ্যাঁ শুনো, তাহলে এই জন্য বলতেছি যে এই প্যাসেজটা কি তোমাদের পড়ানো হয়েছে, কারণ এই প্যাসেজটার আগেই এই উইদাউট ক্লোজটা। এবং এটা এতবার আসছে বোর্ডে, এতবার আসছে, কারণ এটা টেক্সট বুক থেকে
দেয়ার মতো একমাত্র উইদাউট ক্লুজ। টেক্সট বুকে উইদাউট ক্লুজ দেওয়া আছে মাত্র 2-3টা, হাতে গোনা, এটা তার মধ্যে অন্যতম একটা। এটা বারবার এসেছে বোর্ড পরীক্ষায়, তোমরাও পেয়ে যাবে, হয়তো কলেজের পরীক্ষাতে পাবো, বোর্ডেও পাইতে পারো। ওকে, এখন দেখো, তো এটা স্বপ্ন নিয়ে। এখন এটা করার জন্য আমাদের এখানে কিছু ভোকাবুলারিজ আছে, সেগুলো একটা আমাদেরকে জানতে হবে। আমরা সবাই খেয়াল করি, কালার মানে হচ্ছে রং। কালার মানে কি? রং। রিভারি মানে কাল্পনিক জগৎ। রিভারি কাল্পনিক জগৎ, খেয়াল করো। কালার মানে রং, রিভারি মানে কাল্পনিক জগৎ। সিলভারি, সিলভার মানে হচ্ছে রূপা, আর সিলভারি মানে রূপালি। রিয়েলিটি মানে বাস্তবতা। রিয়েলিটি মানে কি? বাস্তবতা। নাইট মেয়ার মানে দুঃস্বপ্ন। নাইটমেয়ার মানে কি? দুঃস্বপ্ন। রোম্যান্টিক মানে রোমাঞ্চকর। রোম্যান্টিক মানে কি? রোমাঞ্চকর। শর্ট লাস্টিং মানে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী। প্লেজেন্ট, প্লেজেন্ট মানে আনন্দদায়ক। প্লেজেন্ট মানে আনন্দদায়ক। ইমাজিনেশন মানে কল্পনা। কল্পনা। হ্যালিউসিনেশন মানে অলিক কল্পনা, ভুল ধারণা, ভ্রান্ত ধারণা বা অলিক কল্পনা। ড্রিমি মানে স্বপ্নময়ী। ড্রিম থেকে ড্রিমি হয়, স্বপ্নময়ী। হন্টিং মানে ভীতিকর। হন্টিং মানে কি? ভীতিকর, ভয়ানক বা ভীতিকর। ডে ড্রিম মানে দিবা স্বপ্ন। শ্যাডোই মানে ছায়াময়ী। শ্যাডোই মানে কি? ছায়াময়ী, ছায়াময়ী। ড্রিমার মানে স্বপ্নিক। ফ্রাগমেন্টস মানে বিভক্তি বা ভাগ। বিভক্তি বা ভাগ। ওয়ার্ড মিনিং গুলো কি আমি আরেকবার বলবো নাকি তোমরা ক্যাচ করতে পেরেছো? এটা ভেরি ভেরি, এটা 5 স্টার দিয়ে রাখো, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উইদাউট ক্লোজ, মোস্ট ইম্পর্ট্যান্ট। কপাল ভালো থাকলে হুবহু আর যেভাবে আছে সেইভাবে পেয়ে যাবা। ওয়ার্ড মিনিং গুলো কি ক্যাচ করতে পারছো না? আমি আরেকবার বলে দিব, হ্যাঁ? আচ্ছা, আমি আরেকবার বলি, শেষ থেকে বলি। ফ্রাগমেন্টস মানে বিভক্তি বা ভাগ। বিভক্তি বা ভাগ। ড্রিমার মানে ড্রিম দেখে যে, স্বপ্ন দেখে যে, স্বপ্নবাজ। স্বপ্নবাজ তাকে বলা হয় ড্রিমার। শ্যাডোই মানে ছায়াময়ী। শ্যাডোই মানে কি? ছায়াময়ী। ডে ড্রিম মানে দিবা স্বপ্ন। হন্টিং মানে ভীতিকর, ভয়ানক মানে ভয় লাগে এমন। ভয়ানক স্বপ্ন আমরা দেখি না ঘুমের মধ্যে, এটাকে হন্টিং বলে। হন্টিং ড্রিম। ড্রিমি মানে স্বপ্নময়ী। ড্রিম মানে স্বপ্নময়ী। হ্যালিউসিনেশন মানে ভ্রান্ত কল্পনা, ভুল দেখা। ধরো তুমি একজন মানুষকে অনেক ভালোবাসতে, তো সে তোমাকে ছেড়ে চলে গেছে। এখন তার মতো পোশাক কেউ পরলে তোমার মনে হয় যে ওই যে রাস্তায় সে যাচ্ছে। এখন তুমি মনে করো ওইখানে তাকে দেখতেছো, কিন্তু ওইখানে আসলে সে না। এটা তোমার কল্পনাতে তোমার মনে হচ্ছে ওইখানে তোমার সেই পছন্দের মানুষটা দাঁড়ানো, কিন্তু অ্যাকচুয়ালি সে ওইখানে নাই। এইটাকে বলা হয় হ্যালিউসিনেশন। অলিক কল্পনা, ভ্রান্ত কল্পনা, কল্পনার ভুল। কল্পনার বিভ্রান্তি, ভুল, হ্যালিউসিনেট করা, মানে ওইখানে অ্যাকচুয়ালি ওইখানে নাই, কিন্তু তোমার মনে হচ্ছে যে সে ওইখানে আছে, এটাকে বলে হ্যালিউসিনেশন। আর ইমাজিনেশন মানে কল্পনা, আমরা যা কিছু কল্পনা করি নিজের ইচ্ছায়। প্লেজেন্ট মানে আনন্দদায়ক। শর্ট লাস্টিং মানে ক্ষণস্থায়ী। শর্ট লাস্টিং মানে কি? ক্ষণস্থায়ী। রোমান্টিক মানে রোমাঞ্চকর। নাইট মেয়ার, নাইট মেয়ার মানে কি? দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন বুঝো মানে তুমি এমন কোনো স্বপ্ন কখনো দেখছো না যেটা দেখার পর তুমি কেঁপে উঠছো লিটারেলি, এ আমি কি স্বপ্ন দেখলাম, হায় আল্লাহ, এ আমি কেমন স্বপ্ন দেখলাম, এটা বলে নাইট মেয়ার। রিয়েলিটি মানে বাস্তবতা। রিয়েলিটি মানে কি? বাস্তবতা। সিলভারি মানে রূপালি। রিভারি মানে কাল্পনিক জগৎ, কল্পনার জগৎ। আর কালার মানে রং। এবার আমরা মেইন কোয়েশ্চেনে চলে আসি। অল অফ আস নো, আমরা সবাই জানি হোয়াট আর ড্রিম ইজ, স্বপ্ন কি আমরা সবাই জানি। জেনারেলি উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ, সাধারণত আমরা স্বপ্ন দেখি ডিউরিং আওয়ার স্লিপ, আমাদের ঘুমের মধ্যে। তো ড্রিমস মে অ্যাপিয়ার টু বি শর্ট অর লং লাস্টিং, স্বপ্নকে শর্ট ক্ষণস্থায়ী বা লং লাস্টিং দীর্ঘস্থায়ীও মনে হতে পারে। ড্রিমস মে অ্যাপিয়ার টু বি শর্ট অর লং লাস্টিং, স্বপ্নকে শর্ট লাস্টিং বা লং লাস্টিং মনে হতে পারে। সামটাইমস মাঝে মাঝে উই সে, আমরা বলি, আই ড্রিমড ফর দ্য হোল নাইট, মাঝে মাঝে আমরা বলি যে আমি আমি সারা রাত স্বপ্ন দেখছি, আমি আজকে সারা রাত স্বপ্ন দেখছি, আমরা এটা বলি না? বাট এটা বাস্তবে কখনোই সম্ভব না। একটা জিনিস তোমাদেরকে বলি, বলতো আমরা কতক্ষণ স্বপ্ন দেখি আমরা যখন ঘুমাই? তোমার মাঝে মাঝে মনে হয় না যে আমি আজকে সারা রাত স্বপ্ন দেখছি, মানে পুরো ঘুম জুড়েই স্বপ্ন দেখছি? এটা বাস্তবতার সাথে বলো তো তুমি, আমরা কতক্ষণ স্বপ্ন দেখি কে 7 থেকে 14 সেকেন্ড। আমরা স্বপ্ন দেখি এ ফিউ সেকেন্ডস। আমরা স্বপ্ন দেখি অনলি এ ফিউ সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড।
7 সেকেন্ড, 10 সেকেন্ড। হায়েস্ট কোনো মানুষ স্স্বপ্ন দেখে 16 সেকেন্ড। 16 সেকেন্ড। তো আমরা অনেক সময় ঘুমায়, ঘুম থেকে উঠে চিন্তা করি আল্লাহ মাথা ধরে গেছে, পুরো ঘুমের মধ্যেই স্বপ্ন দেখছি, মাথা চিনচিন করতেছে, এত স্বপ্ন দেখছি আজকে, ঘুমাইতে পারি নাই। কিন্তু আসলে আমরা স্বপ্ন দেখি 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড এরকম। তাতেই মনে হয় যে কত স্বপ্ন দেখছি। তো চিন্তা করো, মানুষ যদি সারা রাত স্বপ্ন দেখতো ওই লোক পাগল হয়ে যেত। কেউ যদি 5 মিনিট বা 10 মিনিট স্বপ্ন দেখতো বা 1 ঘন্টা স্বপ্ন দেখতো বা পুরা রাত স্বপ্ন দেখতো, সেই লোকটা ঘুম থেকে উঠে পাগল হয়ে যেত, নাহলে মারা যেত ঘুমের মধ্যে। ওকে, তো মাঝে মাঝে সামটাইমস উই সে আই ড্রিম ফর দ্য হোল নাইট, আমরা আসলে সারা রাত স্বপ্ন দেখি, মাঝে মাঝে আমরা এরকম বলি, বাট কিন্তু ডু উই রিয়েলি ড্রিম ফর দ্য হোল নাইট? কিন্তু আসলে কি আমরা সারা রাত স্বপ্ন দেখি? সাম ড্রিমস আর সুইট, কিছু স্বপ্ন আমরা দেখি সুইট, যেগুলো মিষ্টি। লেখক প্রশ্ন করছে আসলে কি আমরা সারা রাত স্বপ্ন দেখি? উত্তর হচ্ছে না, আমরা কখনোই পৃথিবীর কোনো মানুষ সারা রাত স্বপ্ন দেখতে পারে না। সাম ড্রিমস, কিছু স্বপ্ন আর সুইট, কিছু স্বপ্ন আছে মিষ্টি, অর ড্যাশ, কিছু স্বপ্ন আছে মিষ্টি বা রোম্যান্টিক। এ নাম্বারে এখানে অ্যান্সার রোম্যান্টিক, এটা একটু সবাই লিখে নাও। এ নাম্বার অ্যান্সারটা একটু সবাই লিখে নাও। এ নাম্বারে অ্যান্সার কি? রোম্যান্টিক। এ, ঠিক আছে। সাম ড্রিমস আর সুইট অর রোম্যান্টিক, হ্যাঁ। সাম আর হরিবল, আর কিছু স্বপ্ন আছে হরিবল, ভয়ানক। এ নাম্বার অ্যান্সার রোম্যান্টিক। কিছু স্বপ্ন সুইট, মিষ্টি, অত্যন্ত মিষ্টি বা রোমান্টিক, আর কিছু স্বপ্ন আছে হরিবল। হোয়েন উই ড্রিম সামথিং এক্সট্রিমলি ব্যাড, যখন আমরা এক্সট্রিমলি ব্যাড, মারাত্মক খারাপ কোনো কিছু স্বপ্ন দেখি, উই কল ইট এ ড্যাশ, আমরা এটাকে কি বলি? মারাত্মক খারাপ কোনো কিছু স্বপ্ন দেখলে আমরা তাকে কি বলি? নাইট মেয়ার, দুঃস্বপ্ন। হোয়েন উই ড্রিম সামথিং এক্সট্রিমলি, মারাত্মকভাবে খারাপ কোনো কিছু, ব্যাড, উই কল ইট এ নাইট মেয়ার, এটাকে আমরা কি বলি? দুঃস্বপ্ন বা মানে খারাপ স্বপ্ন। বুঝতেছো আমার কথা ক্লিয়ারলি ভাইয়া? পুরা বোঝা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। এটা একদম ঠুটস্থ করে ফেলবা, এই অ্যান্সার গুলো পুরো ঠুটস্থ করে ফেলবা, এটা আসতে যেতে একদম 10 আউট অফ 10 পাও উইদাউট ক্লুজে। তো উই কল ইট আ নাইট মেয়ার। তো দিস ইজ ইন্টারেস্টিং দ্যাট, তবে এই বিষয়টা ইন্টারেস্টিং যে ড্রিমস হ্যাভ নো ড্যাশ। তবে একটা বিষয় ইন্টারেস্টিং, সেটা হচ্ছে স্বপ্নের কোনো কি হয় না, রং হয় না। আচ্ছা, তুমি আমি আমরা যে স্বপ্ন দেখি, বলতে পারবা দেখি সাদা কালো স্বপ্ন দেখি না রঙিন স্বপ্ন দেখি? নিজের এই প্রশ্নটা কখনো করছো? ধরো ঘুমের মধ্যে তুমি অনেক স্বপ্ন দেখছো, তো ঘুম থেকে উঠে তুমি বলতে পারো যে তোমার স্বপ্নটা কি রঙিন ছিল নাকি সাদা কালো ছিল, তাই না? কেমন প্রশ্ন এটা! কিন্তু আমরা কখনোই কিন্তু এটা যাচাই করি না। তো এই জন্য এখানে বলতেছে যে ড্রিমস হ্যাভ নো কালার, স্বপ্নের কোনো রং হয় না। ড্রিমস হ্যাভ নো কালার, সি, কালারটা হচ্ছে সি নাম্বারে, সি। স্বপ্নের কোনো রং হয় না, স্বপ্নের কোনো রং হয় না। দে আর সফট, স্বপ্ন হচ্ছে কোমল, সফট, এবং স্বপ্ন হচ্ছে সিলভারি। সফট, সিলভারি অ্যান্ড শ্যাডোই, 3S, ঠিক আছে? এটাকে স্বপ্নের ডেফিনেশন বলে। সিলভারি, সফট, ডি নাম্বার, ডি, ডি নাম্বার হচ্ছে সিলভারি, সফট, সিলভারি অ্যান্ড শ্যাডোই, এটা হচ্ছে ই নাম্বারে। এগুলো এত পড়াইছি এটা স্টুডেন্টদের, ই, ই, ঠিক আছে। শ্যাডোই, শ্যাডোই, ঠিক আছে, মানে ছায়াময়ী। মানে কি? মানে ছায়াময়ী। তো এই কথাটা আমরা একটু খেয়াল করি এখানে যে দেখো, সো দে আর সফট, স্বপ্ন হচ্ছে সফট, স্বপ্ন হচ্ছে কি? স্বপ্ন হচ্ছে সিলভারি, আর কি? সফট, সিলভারি অ্যান্ড শ্যাডোই। শ্যাডোই মানে ছায়াময়ী, SHADOWY। স্বপ্ন হচ্ছে সফট, কোমল, সিলভারি, রূপালী অ্যান্ড শ্যাডোই। ডু ইউ নো, তুমি কি জানো, হাউ দ্য ওয়ার্ডস, কিভাবে এই শব্দগুলা ড্যাশ অ্যান্ড ড্যাশ ডিফার ফ্রম ড্রিম? তুমি কি জানো দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ইমাজিনেশন, এফ নাম্বার অ্যান্সার, ইমাজিনেশন, এফ, ঠিক আছে। তো ডু ইউ নো, তুমি কি জানো যে ইমাজিনেশন আর জি নাম্বারেরটা হচ্ছে হ্যালিউসিনেশন, জি নাম্বারে কি? হ্যালিউসিনেশন। তো তুমি কি জানো ইমাজিনেশন, হ্যালিউসিনেশন কিভাবে ড্রিম থেকে আলাদা? লেখক তোমাকে প্রশ্ন করতেছে, ঠিক আছে, যে ডু ইউ নো দ্য ওয়ার্ডস, হাউ দ্য ওয়ার্ডস ইমাজিনেশন অ্যান্ড হ্যালিউসিনেশন ডিফার ফ্রম ড্রিম? তুমি কি জানো কিভাবে ইমাজিনেশন এবং হ্যালিউসিনেশন শব্দ দুইটা ড্রিম থেকে আলাদা? ইমাজিনেশন মানে কল্পনা, হ্যালুসিনেশন মানে ভ্রান্ত কল্পনা। তো এই দুইটা স্বপ্নের থেকে কিভাবে আলাদা তুমি কি জানো? আচ্ছা, কল্পনা আর স্বপ্ন কি এক?
কল্পনা হচ্ছে তুমি যেটা কল্পনা করো সেটাই কল্পনা। আর স্বপ্নের উপর কি তোমার নিয়ন্ত্রণ আছে? তুমি স্বপ্ন দেখো যে আমার এটা দেখতে চাই, তাই আমি এটা দেখবো স্বপ্ন, এরকম কি হয়? না ভাইয়া। একদম না। না ভাইয়া। না স্বপ্নের উপর ভাইয়া। আমাদের নিয়ন্ত্রণ নাই। তো ডু ইউ নো এনি ড্যাশ, আচ্ছা তুমি কি কোনো স্বপ্নবাজ ব্যক্তিকে চিনো? ডু ইউ নো এনি ড্রিমার? ড্রিম দেখে যে ড্রিমার, এইচ নাম্বারে অ্যান্সার আছে ড্রিমার। তো ডু ইউ নো এনি ড্রিমার, তুমি কি কোনো স্বপ্নবাজকে চেনো? হোয়াট ডু দে ডু, তারা আসলে কি করে? ডাজ ড্রিম হ্যাভ এনি রিলেশন উইথ ড্যাশ, আচ্ছা আচ্ছা স্বপ্নের সাথে কি ড্যাশের কোনো মিল বা ঐক্য আছে, কোনো রিলেশন সম্পর্ক আছে স্বপ্নের সাথে ড্যাশের? স্বপ্নের সাথে কিসের? রিয়েলিটির, বাস্তবতার। কিসের রিয়েলিটি? ডাজ ড্রিম হ্যাভ এনি রিলেশন উইথ রিয়েলিটি, স্বপ্নের সাথে কি বাস্তবতার কোনো মিল আছে? ডাজ ড্রিম হ্যাভ এনি রিলেশন উইথ রিয়েলিটি। আচ্ছা ডু উই অলওয়েজ ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ, আমরা কি সবসময় আমাদের ঘুমের মধ্যে স্বপ্ন দেখি? দ্য হ্যাপি ড্রিম উই হ্যাভ অ্যাবাউট আওয়ার লাইফস, আমরা যে আমাদের জীবন নিয়ে হ্যাপি ড্রিমগুলো দেখি আর ফিউচার বা ভবিষ্যৎ নিয়ে হোয়াইল অ্যাওয়েক, জেগে জেগে, ইজ কল্ড ড্যাশ, যখন আমরা জেগে জেগে আনন্দদায়ক স্বপ্ন দেখি তাকে কি বলা হয়? তাকে বলা হয় ডে ড্রিম, মানে দিবা স্বপ্ন। দিবা স্বপ্ন, জেগে জেগে আমরা যে প্ল্যান করি। তো দেখো, দ্য হ্যাপি ড্রিম উই হ্যাভ, আমাদের যে হ্যাপি ড্রিমগুলো হয় আমরা দেখি অ্যাবাউট আওয়ার লাইফস, আমাদের জীবন নিয়ে, ফিউচার ভবিষ্যৎ নিয়ে, হোয়াইল অ্যাওয়েক, জেগে জেগে, ইজ কল্ড ডে ড্রিম, এগুলাকে বলা হয় দিবা স্বপ্ন, ডে ড্রিম। ঠিক আছে, ডে ড্রিম। সামটাইমস, মাঝে মাঝে, উই লং ফর সামথিং সো প্যাশনেটলি, মাঝে 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 আমরা অত্যন্ত আবেগ নিয়ে কোনো কিছু চাই বা আকাঙ্ক্ষা করি। সামটাইমস, মাঝে মাঝে, উই লং ফর সামথিং, লং ফর মানে আকাঙ্ক্ষা করা বা চাওয়া, আবার লং মানে দীর্ঘ বা দূরত্ব। কিন্তু লং এর পরে যদি ফর বসে, লং ফর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আবার একটা ফ্রেজ, মানে আকাঙ্ক্ষা করা, কোনো কিছু চাওয়া। তো সামটাইমস উই লং ফর সামথিং সো প্যাশনেটলি, মাঝে মাঝে আমরা অনেক প্যাশনেটলি অনেক কিছু চাই। উই কল দ্যাট এ ড্রিম অ্যাজ ওয়েল, সেটাকেও আমরা স্বপ্ন বলি। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা স্বপ্ন বলি। কত একটু বলেন তো, আমার মানিব্যাগ থেকে নিয়ে যান, আমি তো ক্লাসে। ঠিক আছে, দেখো। আচ্ছা এইবার আমরা মেইন প্যাসেজে আসি বাচ্চারা। আচ্ছা তোমরা কি ক্লিয়ার? অ্যান্সার গুলা ক্লিয়ার ধরতে পারছো? নো প্রবলেম তো? কোনো প্রবলেম নেই তো? জি ভাইয়া। একটা ইনময় আছে। আচ্ছা, এখান থেকে স্ক্রিনশট চালিয়ে নিতে পারো অ্যান্সারের। এ বি সি ডি, এটা হচ্ছে ই, ই। ঠিক আছে, এখান থেকে স্ক্রিনশট চালিয়ে নিতে পারো। আচ্ছা এরপরে আসো, আমরা তাহলে শুরু করি। প্যাসেজটাতে আমরা যদি যাই, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স, স্বপ্ন ফ্যাসিনেটেড মন্ত্রমুগ্ধ করে রেখেছে ফিলোসফার্স দার্শনিকদেরকে। পাইছো বইতে এটা? সবাই খুঁজে পাইছো? জি জি ভাইয়া। ভাইয়া। একটা কথা ছিল। শোনো, এই প্যাসেজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দোস্ত, এই প্যাসেজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, একটু খেয়াল করতে হবে এ টু জেড। ড্রিমস মানে স্বপ্ন, হ্যাভ ফ্যাসিনেটেড মন্ত্রমুগ্ধ করেছে ফিলোসফার্স দার্শনিকদেরকে, দার্শনিকদেরকে মন্ত্রমুগ্ধ করেছে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার বছর ধরে। হাজার বছর ধরে ড্রিমস ফিলোসোফার দার্শনিকদেরকে ফ্যাসিনেটেড করে রাখছে। বাট অনলি রিসেন্টলি, কিন্তু এই সাম্প্রতিক সময়ে, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড, স্বপ্নকে সাবজেক্টেড গণনা করা হচ্ছে টু এম্পেরিক্যাল রিসার্চ, যে এটাও পরীক্ষালব্ধ একটা রিসার্চের বিষয়, অ্যান্ড সাইন্টিফিক স্টাডি, এবং বৈজ্ঞানিক গবেষণার বিষয়। এখন স্বপ্ন, আমরা যে ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি, এটা নিয়ে হাজার বছর ধরে দার্শনিকরা মন্ত্রমুগ্ধর মতো ফ্যাসিনেটেড হয়ে আছে, মুগ্ধ হয়ে আছে। আমরা সবাই স্বপ্ন দেখি, কারণ জানি না, রিজন জানি না, কেন দেখি তা জানি না, কিভাবে দেখি তা জানি না, কতক্ষণ দেখি তা জানি না। তো দার্শনিকরা হাজার বছর ধরে এটা নিয়ে মন্ত্রমুগ্ধ। কিন্তু এই রিসেন্ট টাইমে এসে, সাম্প্রতিক সময়ে এসে, স্বপ্নকে সাবজেক্টেড টু এম্পেরিক্যাল রিসার্চ, এটাকে গণ্য করা হচ্ছে, সাবজেক্টেড টু মানে গণ্য করা, আমলে নেওয়া হচ্ছে যে না, এটাও এম্পেরিক্যাল রিসার্চ, পরীক্ষালব্ধ
রিসার্চের অ্যান্ড সাইন্টিফিক স্টাডি এবং বৈজ্ঞানিক গবেষণার বিষয় স্বপ্ন। স্বপ্নকে এড়িয়ে যাওয়া যাবে না। চান্সেস আর দ্যাট, সম্ভাবনা আছে যে ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ, সম্ভাবনা আছে যে হয়তো তুমিও নিজেকে মাঝে মাঝে পাও। অফেন মানে মাঝে মাঝে, ফাউন্ড ইউর সেলফ নিজেকে পাও পাজেলিং ওভার, একটু বিভ্রান্তিকর অবস্থায়। তুমিও হয়তো নিজেকে পাও পাজেলিং ওভার, একটু বিভ্রান্তিকর অবস্থায়, ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, একটা স্বপ্নের বিষয়বস্তু নিয়ে। তো হয়তো বা মাঝে মাঝে একটা স্বপ্নের বিষয়বস্তু নিয়ে তুমি নিজেও পাজলিং ওভার, বিভ্রান্ত হও এবং নিজেকে বিভ্রান্ত অবস্থায় পাও। আর পারহাপস অথবা সম্ভবত ইউ হ্যাভ ওয়ান্ডার্ড, হয়তো তুমি বিস্মিত হয়ে যাও, হোয়াই ইউ ড্রিম এট অল, হয়তো মাঝে মাঝে তুমি বিস্মিত হয়ে যাও যে কেনই বা আমি স্বপ্ন দেখি। মাঝে মাঝে হয়তো তুমি বিস্মিত ও হয়ে যাও যে কেনই বা তুমি স্বপ্ন দেখো। ইউ হ্যাভ ওয়ান্ডার্ড হোয়াই ইউ ড্রিম এট অল। ফার্স্ট, প্রথমত লেটস স্টার্ট বাই অ্যান্সারিং এ বেসিক কোয়েশ্চেন। তো তোমরা কে কে আছো যে পাজলড ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, একটা ড্রিমের কন্টেন্ট নিয়ে, এই ড্রিমের মধ্যে আমি এইটা কেন দেখলাম, এটা নিয়ে আমি বিভ্রান্ত হই নেই, এরকম কে কে আছো? আর বিভ্রান্ত হইছো এরকম কে কে আছো? আর কেউ কে এটা ভাবো যে আরে আমি স্বপ্নই কি লিগা দেখি রে, আমি কেন স্বপ্ন দেখি, এইটা বা কে কে ভাবে, এগুলো মাথায় আসে মানুষের। তো ফার্স্ট, প্রথমে লেটস স্টার্ট বাই অ্যানসারিং এ বেসিক কোয়েশ্চেন। তো লেখক বলতেছে চলুন আমরা একটা বেসিক কোয়েশ্চেনের উত্তর দিয়ে শুরু করি। কোয়েশ্চেনটা কি? হোয়াট ইজ এ ড্রিম, একটা স্বপ্ন কি? লেখক আমাদেরকে প্রশ্ন করছে হোয়াট ইজ এ ড্রিম। আচ্ছা, বোঝা যাচ্ছে ক্লিয়ারলি? কোনো অসুবিধা হচ্ছে না তো ভাইয়া? পুরা ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি না ভাইয়া, একটু এটা ধৈর্য শোনা ধরে চেষ্টা যাচ্ছে। করেন। ওকে, তো হোয়াট ইজ এ ড্রিম, স্বপ্ন কি? তো এ ড্রিম ক্যান ইনক্লুড, তো লেখক বলতেছে একটা স্বপ্নের মধ্যে ইনক্লুড, অন্তর্ভুক্ত থাকতে পারে এনি অফ দ্য ইমেজেস, যে কোনো ইমেজ, ছবি, থটস, যে কোনো চিন্তা ভাবনা, অ্যান্ড ইমোশনস, যে কোনো আবেগ, দ্যাট আর এক্সপিরিয়েন্সড, যেগুলো একটা মানুষের অভিজ্ঞতা লব্ধ হয় ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে। তো স্বপ্নের মধ্যে আছে যে কোনো ইমেজ, ছবি, চিন্তা ভাবনা, ইমোশনস, আবেগ এবং আরো অনেক কিছু, যেটা একটা মানুষের এক্সপিরিয়েন্স হয় ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে। তুমি যে চিন্তা ভাবনা, ছবি, ইমেজ, ইমোশন, আবেগ দেখো, উপলব্ধি করো, ওইটাই ড্রিম। তো ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। ড্রিমস হতে পারে ফ্লো চার্ট হয় এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, স্বপ্ন হতে পারে অসাধারণভাবে প্রাণবন্ত। ড্রিমস ক্যান বি, স্বপ্ন হতে পারে এক্সট্রাঅর্ডিনারিলি, এলয় আছে, এলয় থাকলে সেটা অ্যাডভার্ব, তো স্বপ্ন হতে পারে এক্সট্রাঅর্ডিনারিলি, অসাধারণভাবে ভিভিড, প্রাণবন্ত। অথবা ভেরি ভেগ, আবার স্বপ্ন হতে পারে খুবই অস্পষ্ট, ভেরি ভেগ। তো আমরা যে স্বপ্নগুলো দেখি মাঝে মাঝে এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, খুবই প্রাণবন্ত স্বপ্ন দেখি। আর ভেরি ভেগ, আবার মাঝে মাঝে খুবই ভেগ, খুবই অস্পষ্ট স্বপ্ন দেখি আমরা। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, কিছু স্বপ্ন দেখি আমরা যেটা জয়ফুল ইমোশনস, আনন্দদায়ক আবেগে পূর্ণ থাকে। কিছু স্বপ্ন আমরা দেখি যেগুলো আনন্দদায়ক আবেগে পূর্ণ থাকে। আর ফ্রাইটেনিং ইমেজেস, আবার কিছু আছে যে স্বপ্নের মধ্যে ফ্রাইটেনিং, ভয়ানক সব ছবি থাকে। কিছু স্বপ্ন ফিল্ড উইথ পূর্ণ থাকে জয়ফুল ইমোশনস, আনন্দদায়ক আবেগে। আর ফ্রাইটেনিং ইমেজেস, আবার কিছু আছে ভয়ানক সব ছবি। কিছু স্বপ্ন আছে ফোকাসড, সুনির্দিষ্ট, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, বোধগম্য। কিছু স্বপ্ন আছে যেটা ফোকাসড এবং আন্ডারস্ট্যান্ডেবল, সুনির্দিষ্ট এবং বোধগম্য। আবার কিছু স্বপ্ন আছে আর আনক্লিয়ার, খুবই অস্পষ্ট, অ্যান্ড কনফিউজিং, এবং খুবই কনফিউজিং। এরকম হয় না বলো? আর যা যা বলছে এখানে একটা কথা কি মিথ্যা? বলো, কিছু স্বপ্ন খুবই সুন্দর, কিছু স্বপ্ন খুবই বাজে, ভয়ানক একদম। ভয়ানক, কিছু স্বপ্ন খুবই ক্লিয়ার, কিছু স্বপ্ন খুবই আনক্লিয়ার। তো এরপর লেখক প্রশ্ন করতেছে হোয়াই ডু উই ড্রিম, আচ্ছা আমরা স্বপ্ন কেন দেখি? হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, স্বপ্ন কোন উদ্দেশ্য পূরণ করে, স্বপ্নের উদ্দেশ্যটা কি? হোয়াই ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি, অ্যান্ড হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, স্বপ্ন কোন উদ্দেশ্য পূরণ করে। তো while many theories have been proposed, তো যদিও অনেক থিওরি প্রপোজ করা হয়েছে about the reason and function of dreams, স্বপ্নের কারণ এবং স্বপ্নের ফাংশন নিয়ে, no consensus has emerged, কিন্তু কোনো ঐক্যমতে পৌঁছানো যায় নাই। এখন শুনো, ধরো বাংলাদেশের 50 জন দার্শনিক, ভারতের 100 জন দার্শনিক, চাইনিজ দার্শনিক, মিয়ানমার, পাকিস্তান, আমেরিকা, লন্ডন, জার্মানি, ফ্রান্স, রাশিয়ান, সব দার্শনিকরা বসছে, বসে অনেকে অনেক থিওরিজ দিছে কেন আমরা স্বপ্ন দেখি। অনেকে অনেক থিওরি দিছে, কিন্তু কারোর সাথে কারো থিওরি মেলে না। এই কারণে ধরো মেজরিটি যদি মিলতো, যে 1000 জন
থিওরি দিছে কেন আমরা স্বপ্ন দেখি তার উপর। এদের মধ্যে 600 জনেরটা একরকম, 600 জনেরটা মিলছে, তার মানে মেজরিটি 50%-এর বেশি যদি মিলে, তাহলে ওইটা একটা ঐক্যমত্যে পৌঁছানো যেত যে তাহলে মানুষ এই কারণে স্বপ্ন দেখে। কিন্তু কারোর সাথে কারো মিলে না। স্বপ্ন এমন একটা জিনিস যে এক একজন এক এক রকম ব্যাখ্যা দেয়, এক একজন এক এক রকম কারণ বলে। তো কোনো থিওরি এখন পর্যন্ত কনসেনসাস ঐক্যমত্য হিসেবে দেখা যায় না। তো নো কনসেনসাস হ্যাজ এমার্জড, কোনো ঐক্যমত্যের উৎপত্তি হয় নাই। আচ্ছা, তো কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড, যে সময়টা আমরা স্পেন্ড করি ইন এ ড্রিমিং স্টেট, একটা স্বপ্নের স্টেটে, স্বপ্ন দেখার স্টেটে আমরা যে সময়টাকে স্পেন্ড করি, দ্য ফ্যাক্ট দ্যাট, যে বিষয়টা রিসার্চার ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, রিসার্চারটা এখনো বুঝে না, সেটা হচ্ছে দ্য পারপোজ অফ ড্রিমস, স্বপ্নের উদ্দেশ্য। রিসার্চাররা এখনো যে জিনিসটা বুঝতে পারে নাই, বের করতে পারে নাই, সেটা হচ্ছে দ্য পারপোজ অফ ড্রিমস, স্বপ্নের উদ্দেশ্য, কেন মানুষ স্বপ্ন দেখে। আর এই জিনিসটা মে সিম ব্যাফলিং, এটা খুবই বিভ্রান্তিকর লাগে, বিভ্রান্তিকর মনে হয়। মে মানে, মে মানে হতে পারা, হয়, সিম মানে মনে হওয়া, মনে হওয়া, লাগে, ফিলিং লাগে, কেমন লাগে, ব্যাফলিং, বিভ্রান্তিকর লাগে, বিভ্রান্তিকর মনে হয়। সিম মানে মনে হওয়া, এটা বিভ্রান্তিকর মনে হয় যে স্বপ্নের পারপাসটাকে এখনো মানুষ সেটা বের করতে পারে নাই। হাউএভার, যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট, তবে এই বিষয়টাও বিবেচনায় রাখা গুরুত্বপূর্ণ, দ্যাট যে সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং, বিজ্ঞান এখনো জট খোলার চেষ্টা করতেছে, দ্য এক্সাক্ট পারপোজ অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, বিজ্ঞান এখনো ঘুমের পারপাস কি আর ঘুমের ফাংশন কি তাই এখনো আনরাভেল, আনরাভেল মানে কি জানো, পাক খোলা বা জট খোলা, দড়ি দিয়ে কোনো একটা পাক অথবা দড়ি দিয়ে কোনো একটা জট সেটা খোলা, এটাকে আনরাভেলিং বলে। তো এখন এই প্যাসেজে আমরা পড়তেছি কি, ড্রিমস নিয়ে, কিন্তু লেখক বলতেছে আপনারা তো ড্রিমস নিয়ে পড়তেছেন, কিন্তু ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার, কিন্তু এই বিষয়টা মনে রাখা গুরুত্বপূর্ণ যে বিজ্ঞান এখন পর্যন্ত ঘুমের উদ্দেশ্য কি আর ঘুমের ফাংশন কি তাই বের করতে পারে নাই। আর সেই ঘুমের মধ্যে স্বপ্ন তো আরো দূরের কথা। বোঝা যায় আমার কথা নাকি বোঝা যায় না? বুঝতেছো নাকি বুঝতেছো না? মানে বিজ্ঞান ভাইয়া একটু আস্তে আস্তে পড়াবেন। ও আচ্ছা আচ্ছা, আরো স্লো পড়াবো। ওকে ওকে, আমি আরো মনে হচ্ছে যে আমি মনে হয় স্লো পড়াচ্ছি। ঠিক আছে আপু, ওকে। দেখো, তো এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে বিজ্ঞান এখনো জট খোলার চেষ্টা করতেছে, ঘুমের উদ্দেশ্য আর ঘুমের ফাংশন কি সেইটাই বের করতে পারে নাই, আর ঘুমের মধ্যে স্বপ্ন তো আরো দূরের কথা। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, কিছু গবেষক পরামর্শ দিয়েছে যে ড্রিম সার্ভ নো রিয়েল পারপাস, স্বপ্নের কোনো সত্যিকারের উদ্দেশ্য নাই। ড্রিম সার্ভস নো রিয়েল পারপাস, স্বপ্নের কোনো সত্যিকারের উদ্দেশ্য নেই। আসসালামু আলাইকুম, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো, কি অবস্থা? বাসার সবাই কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার একটা জিনিস একটু জানার ছিল, আমি একটু কি ফোন দিতে পারি ক্লাসটা শেষ করে একটা বিষয়ে ডক্টরির? তো সাম রিসার্চার সাজেস্ট দ্যাট, তো কিছু কিছু গবেষকরা বলে, যারা স্বপ্ন নিয়ে গবেষণা করছে তারা বলে যে ড্রিম সার্ভ নো রিয়েল পারপাস, স্বপ্নের সত্যিকারের কোনো উদ্দেশ্য নাই। হোয়াইল আদার্স বিলিভ, এখানে অন্য গবেষকরা আবার বিশ্বাস করে, বিলিভ করে যে ড্রিম ইজ এসেনশিয়াল, স্বপ্ন অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ, টু মেন্টাল, মানসিক, ইমোশনাল, আবেগিক, অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, এবং শারীরিক সুস্থতার জন্য। তো কিছু গবেষকরা বলে যে ড্রিম সার্ভ নো রিয়েল পারপাস, স্বপ্নের আসলে সত্যিকারের কোনো উদ্দেশ্য নেই। আবার কিছু রিসার্চাররা বিশ্বাস করে যে না, স্বপ্ন গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল, জরুরি, আমাদের মেন্টাল, মানসিক, ইমোশনাল, আবেগিক, অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, এবং শারীরিক সুস্থতার জন্য স্বপ্ন অনেক ইম্পর্ট্যান্ট। তোমরা কোনটা মনে করো, স্বপ্নর কি আসলে কোনো রিয়েল পারপাস আছে নাকি নাই? আর স্বপ্ন কি আসলে আমাদের মানসিক, শারীরিক, মানবিক
সুস্থতার জন্য জরুরি, তোমরা কি মনে করো? স্বপ্নের তোমরা কিভাবে দেখো, দেখি তো, জিজ্ঞেস করি একটু। আমি না মনে করি না যে না জরুরি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, প্রকৃত ভাইয়া ধর্ম ধর্মতে তো বেটার করে বলা আছে। আচ্ছা, ভ্যাল হলে আমার মতে এখানে যে কথাটা বলছে, কিছু গবেষকরা বলে যে ড্রিম সার্ভ নো রিয়েল পারপাস, স্বপ্নের সত্যিকারের কোনো উদ্দেশ্য নাই, এটা আমি বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যে না, ড্রিমস ডেফিনেটলি হ্যাভ সাম রিয়েল পারপাস। স্বপ্নের কিছু পারপাস তো ডেফিনেটলি আছে। আর আমাদের ইসলামিক রিলিজিয়নে তো অনেক নবী রাসূলদেরকে অনেক কিছু স্বপ্ন দেখানো হয়েছে, যেগুলো পরবর্তীতে হয়েছে। তো স্বপ্নের ডেফিনেটলি রিয়েল পারপাস আছে। আর স্বপ্ন গুরুত্বপূর্ণ মেন্টাল, আমাদের মানসিক, ইমোশনাল, আবেগিক এবং শারীরিক সুস্থতার জন্য। এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু পরে তোমরা বুঝতে পারবা। ওকে, এখন লেখক বলতেছে, এটা শেষের দিকে প্যাসেজ প্রায়, আমরা এরপর আরেকটাতে যাব। নেক্সট, লেটস লার্ন মোর। চলো আমরা আরেকটু শিখি অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ। আরো মুখ্য কিছু স্বপ্ন তত্ত্ব নিয়ে চলো আমরা শিখি। আরো মুখ্য কিছু স্বপ্ন তত্ত্ব, স্বপ্ন নিয়ে কি কি তত্ত্ব আছে। শোনো, এটা আছে তত্ত্ব মানে থিওরি। থিওরি মানে তত্ত্ব, আর ইনফরমেশন মানে তথ্য, দুইটা কিন্তু আলাদা। তত্ত্ব আর তথ্য দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে? একটা আছে তত্ত্ব আর একটা আছে তথ্য। ওকে, এরপরে দেখো, কনসিস্টেন্ট উইথ দ্য সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ। তো লেখক বলছে চলুন আমরা মোস্ট প্রমিনেন্ট, মুখ্য কিছু স্বপ্ন থিওরি সম্পর্কে একটু জানি। একটা থিওরি মূলত সারা বিশ্বব্যাপী চলে, সিগমন্ড ফ্রয়েডের দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বই অনুযায়ী। আমি বুঝাচ্ছি তোমাদের, এগুলো আসতেছে। তো কনসিস্টেন্ট উইথ, সামঞ্জস্য রেখে, কনসিস্টেন্ট উইথ দ্য সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ, মনোবিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গির সাথে, কনসিস্টেন্ট উইথ, সামঞ্জস্য রেখে, সিগমন্ড ফ্রয়েডের থিওরি অফ ড্রিমস, স্বপ্ন তত্ত্ব, সাজেস্ট দ্যাট, পরামর্শ দেয় যে, ড্রিমস বা সিগমন্ড ফ্রয়েডের পৃথিবীর সব থেকে এখন পর্যন্ত স্বপ্ন নিয়ে ব্যাখ্যা দেওয়া বেস্ট ফিলোসফার, বেস্ট দার্শনিক। এখন পর্যন্ত পৃথিবীর মানুষ ওনার ব্যাখ্যাটাকেই সবচেয়ে গ্রহণযোগ্য মনে করে। তো সাইকো অ্যানালিটিক বানানটা খেয়াল করে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। সাইকো অ্যানালিটিক মানে মনোবিশ্লেষণমূলক বা মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গির সাথে কনসিস্টেন্ট উইথ, সামঞ্জস্য রেখে, সিগমন্ড ফ্রয়েডের যে থিওরি অফ ড্রিম আছে সেটা সাজেস্ট দ্যাট, পরামর্শ দেয় যে, ড্রিমস আর স্বপ্ন হচ্ছে এ রিপ্রেজেন্টেশন, একটা রিপ্রেজেন্টেশন অফ সাবকনশাস ডিজায়ার্স, আমাদের অবচেতন আকাঙ্ক্ষাগুলোর। সাবকনশাস ডিজায়ার্স, অবচেতন আকাঙ্ক্ষাগুলোর একটা রিপ্রেজেন্টেশন। এবং কিসের কিসের? থটস, আমাদের অবচেতন মনের চিন্তাগুলোর। অ্যান্ড মোটিভেশনস, এবং আমাদের অনুপ্রেরণাগুলোর। মানে হচ্ছে যে, আমি সহজ কথায় বলি, তোমার অবচেতন মানে মনে, মানে তোমার মনের গহীনে যে আকাঙ্ক্ষাটা আছে, যে থটস, যে চিন্তা ভাবনাটা আছে, যে মোটিভেশনটা আছে, তাই তুমি স্বপ্নে দেখো। মানে এক কথায় তোমার মনের গহীনে তুমি যেটা ভাবো ওইটাই তুমি স্বপ্নে দেখো। মানুষ তাই স্বপ্ন দেখে যা বা যার কাছাকাছি সে ভাবে, যা সে ভাবে তার কাছাকাছি সে স্বপ্ন দেখে, বা ওই জিনিসগুলো সে স্বপ্ন দেখে। অ্যাকর্ডিং টু ফ্রয়েডের মতে, সিগমন্ড ফ্রয়েডের মতে, পিপুল আর ড্রাইভেন, মানুষ চালিত, বাই অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক, অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট, এবং যৌন প্রবৃত্তির দ্বারা, দ্যাট আর রিপ্রেসড, যেটা দমিত, শোষিত, ফ্রম কনসাস অ্যাওয়ারনেস। কনসাস মানে সচেতন ভাবে, অ্যাওয়ারনেসের সাথে। ধরো, একদম তোমাদেরকে খুলে বলি, মানুষ এই পৃথিবীতে চালিত হয়, এটা খুব একটা ওয়েট, একটা হ্যাভি ওয়েট কথা। মানুষ এই দুনিয়াতে চালিত হয় দুইটা জিনিসের দ্বারা। এক, মানুষ প্রতিশোধ পরায়ণ, মানুষ প্রতিশোধ নিতে চায়। কিরকম বিষয়টা? ধরো, কেউ তোমার একদিন অপমান করছিল, আমি যদি তোমাদেরকে ইন্টারভিউ নেই, যে তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা কি হইতে চাও, কেউ বলবা ডাক্তার, কেউ বলবা মিনিস্টার, কেউ বলবা ইঞ্জিনিয়ার, কেউ বলবা বিসিএস ক্যাডার, এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট, তোমরা অনেকে অনেক উত্তর দিবা। এখন আমি যদি জিজ্ঞেস করি কেন হইতে চাও, ম্যাক্সিমাম অ্যান্সার এরকম হবে যে অমুকরে দেখানোর জন্য। ও বলছিল তুই জীবনে কিছু করতে পারবি না, ও আমার একদিন অপমান করছিল, সে আমার একদিন এটা বলছিল, ও এটা বলছিল, ওরে দেখাইতে চাই যে আমি কি পারি, আমি কি জিনিস, তুই কি চিনিস, আমি কি জিনিস, তাই না? এরকম ম্যাক্সিমাম আমরা প্রতিশোধ পরায়ণ হিউম্যান।
মানুষ প্রতিশোধ পরায়ণ। তো এই কারণে, এবং সেক্সুয়াল তো এক হচ্ছে মানুষ প্রতিশোধ নেয়ার জন্য চালিত হয়, জীবনে যা কিছু করতে চায় তার পেছনে প্রতিশোধের মেন্টালিটি থাকে। আর হচ্ছে সেক্সুয়াল ইনস্টিংক্ট, যৌন প্রবৃত্তি, মানুষ যৌন কর্মের প্রতি অনেক আকৃষ্ট থাকে। কিন্তু এই দুইটা জিনিস, প্রতিশোধ পরায়ণতা আর যৌন প্রবৃত্তি, সেক্সুয়াল ইনস্টিংক্ট মানে যৌন প্রবৃত্তি, যৌন চাহিদা, আর রিপ্রেসড, মানুষ এগুলোকে দমন করে রাখে ফ্রম কনসাস অ্যাওয়ারনেস, সচেতন ভাবে অ্যাওয়ারনেসের সাথে মানুষ এগুলাকে মনে দমন করে রাখে। আচ্ছা, তুমি যার উপর প্রতিশোধ নিবা তারে যে যে বলো, তুমি জনে জনে গিয়ে বলো যে আমি এসপি হয়ে ডিসি হয়ে তোর একদিন দেখাই দিব, খবর আছে তোর, ভালো থাইস। আমরা এরকম জনে জনে গিয়ে বলি না যে আমি একদিন এসপি হওয়ার পরে আপনাকে দেখে নিব, আমি একদিন ম্যাজিস্ট্রেট হওয়ার পরে আপনাকে চিনে নিব। এরকম আমরা কেউ জনে জনে গিয়ে বলি না। আবার যৌন আকাঙ্ক্ষা কেউ কাউকে বলে না, এগুলাকে মানুষ মনে মনে দমন করে রাখে। লেখক বলতেছে যে দমন করে রাখে। তো হোয়াইল দিস থটস আর নট কনসাসলি এক্সপ্রেসড, তো যখন এই চিন্তাগুলোকে, এই থটস ভাবনাগুলোকে, চিন্তাগুলোকে কনসাসলি, সচেতনভাবে এক্সপ্রেসড, বাইরে প্রকাশ করা হয় না, দে ফাইন্ড দেয়ার ওয়ে, তখন তারা তাদের নিজেদের পথ খুঁজে নেয় ইনটু আওয়ার অ্যাওয়ারনেস, আমাদের সচেতনতার মধ্যে, ভায়া ড্রিমস, স্বপ্নের মধ্যে দিয়ে। তো তোমার মনের একটা ভাবনা যেটাকে তুমি দমন করে রাখছো, চাপায় রাখছো, ওই ভাবনাটারে যখন তুমি নিজে মন থেকে বাইরে না আনো, নিজে মন থেকে কাউকে যখন তুমি বলতেছো না, তখন ওই ভাবনাটা, চিন্তাটা নিজে নিজে বাইরে আসার পথ খুঁজে নেয়। কিভাবে নিজে নিজে মন থেকে বাইরে আসার পথ খুঁজে নেয়? ভায়া ড্রিমস, স্বপ্নের মধ্য দিয়ে বা স্বপ্নের থ্রুতে। তো ইন হিজ ফেমাস বুক, তার বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, এটা আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইটা কে লিখেছে? সিগমন্ড ফ্রয়েডের যে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইটা, ফ্রড রোড, এখানে ফ্রড লিখেছে যে ড্রিমস আর স্বপ্ন হচ্ছে ডিসগাইজড ফুলফিলমেন্ট, ছদ্মবেশী পরিপূর্ণতা অফ রিপ্রেসড উইশেস, দমিয়ে রাখা ইচ্ছাগুলোর। তো স্বপ্ন হচ্ছে আমাদের দমিয়ে রাখা ইচ্ছাগুলোর, আমাদের মনের মধ্যে দমন করে রাখা ইচ্ছাগুলোর একটা ডিসগাইজড, ছদ্মবেশী পরিপূর্ণতা, একটা নকল পরিপূর্ণতা। মানে মনের মধ্যে দমায় রাখা ইচ্ছাগুলোর একটা ছদ্মবেশী রিপ্রেজেন্টেশন, একটা ছদ্মবেশী বাস্তবতা হচ্ছে আমাদের স্বপ্ন। তার মানে কি? আমাদের মনের মধ্যে আমরা যা যা চেপে রাখি, যা যা গহীনে লুকায়িত থাকে, তাই মানুষ স্বপ্নে দেখে। রিপ্রেসড উইশেস, দমিয়ে রাখা ইচ্ছাগুলোর ডিসগাইজড, ছদ্মবেশী পরিপূর্ণতাই স্বপ্ন। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আপনারা কি বুঝতে পারছেন না বুঝতে পারেন না? ক্লিয়ার? জি ভাইয়া ভাইয়া। বুঝতে পেরেছি। এখন এইটার ফ্লো চার্টটা খুবই বিখ্যাত, খুবই খুবই বিখ্যাত। সো ফ্লো চার্টটা আপনাদেরকে করতে হবে, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এটার ফ্লো চার্টটা খুবই খুবই বহুবার আসছে পরীক্ষাতে। ফ্লো চার্ট, ফ্লো চার্ট, ফ্লো চার্ট, ড্রিমস। দেখো, একটু খেয়াল করো, এটা অনেকবার আসছে এই কোয়েশ্চেনটা। ঠিক আছে, রিড দ্য ফলোইং টেক্সট, এই নিচের টেক্সটটা পড়ো অ্যান্ড মেক এ ফ্লো চার্ট, এবং একটা ফ্লো চার্ট তৈরি করো, শোয়িং, দেখিয়ে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস, স্বপ্নের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্যগুলো দেখায় একটা ফ্লো চার্ট তৈরি করো। তো আমি যেভাবে দেখাচ্ছি একদম হুবহু তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে আশা করি। তো স্যার বলতেছে যে এক নাম্বারটা তো দেয়া থাকে ফ্লো চার্টে, স্যার বলছে এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, স্বপ্ন হচ্ছে অসাধারণভাবে প্রাণবন্ত। ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক, স্বপ্নের বিভিন্ন বৈশিষ্ট্য দেখাইতে বলছে। তো স্যার প্রথমটা বলছে এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, অসাধারণভাবে প্রাণবন্ত। তো আমরা যখন ফ্লোচার্ট করতে যাব, স্যার যে অ্যান্সারটা দিছে সেটা আমরা প্রথমে খুঁজে বের করবো। এই যে এখানে আছে এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড,
এখানে আছে, তাহলে স্যার এই অপশনটা দিছে। তো প্রথমটা যদি তুমি প্যাসেজের মধ্যে খুঁজে পাও, বাকি 2-3 লাইনে তুমি বাকিগুলো পেয়ে যাবা। ঠিক আছে। তো ড্রিমস ক্যান বি, স্বপ্ন হতে পারে এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, অসাধারণ প্রাণবন্ত। আছে আর কি কি হতে পারে? ভেরি ভেগ, খুবই অস্পষ্ট। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, আনন্দদায়ক আবেগে পরিপূর্ণ। ফিল্ড উইথ ফ্রাইটেনিং ইমেজেস, ভয়ানক ছবিও থাকতে পারে। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, সুনির্দিষ্ট এবং বোধগম্য। আবার আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, অস্পষ্ট এবং দ্বিধাদ্বন্দ্ব ক্রিয়েটকারী, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টিকারী। তো আমরা অপশনস গুলো একটু দেখি। এক্সটার্নালি ভিভিড, অসাধারণ প্রাণবন্ত। আচ্ছা, এরপরে কি? ভেরি ভেগ, খুবই অস্পষ্ট। আর বাংলা কিন্তু তোমার লেখা লাগবে না, বাংলা আমি দিয়ে দিছি। আর এটা আমার টেক্সট বুক থেকে, আমার বই থেকে, আমার লেখা ফার্স্ট পেপার বই থেকে। এটা আমি দিয়েছি কেন? যাতে তোমাদের যখন নিজে বাসায় বসে পড়ো, তো বাংলা অনুবাদ সহ থাকলে তোমার পড়াটা আয়ত্ত করতে একদম সুবিধা হয়, এই কারণে বাংলা অনুবাদ সহ দিয়ে দিছি। এবং এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তোমরা যারা আমার ফার্স্ট পেপার বই অর্ডার করো নাই, কল সেন্টার নাম্বারে কল করে অর্ডার করতে পারো, 300 টাকা অনলি। তো ভেরি ভেগ, খুবই অস্পষ্ট। এরপরে কি? ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, আনন্দদায়ক আবেগ ভরা কিছু স্বপ্ন দেখি আমরা, যেগুলো আনন্দ পাই আমরা দেখে। আবার হ্যাভিং ফ্রাইটেনিং ইমেজেস, কিছু স্বপ্ন আছে যেখানে ভয়ানক সব ছবি থাকে। আচ্ছা, এরপরে কি স্বপ্ন? ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, সুনির্দিষ্ট এবং বোধগম্য, বোঝা যায় এই বিষয়ে স্বপ্ন দেখছে। আবার কিছু স্বপ্ন কি? আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, কোনো আগামাথা নেই স্বপ্নের। তাই না? এই হচ্ছে বিষয়টা। তো এটার ফ্লোচার্ট বহুবার আসছে পরীক্ষাতে, সেই জন্য আমি একবার একটু দেখাই দিলাম। ক্লিয়ার সবাই? ভাইয়া পুরা বুঝতে পারছো এটা ক্লিয়ারলি? জি ভাইয়া ক্লিয়ার। বইগুলো এইবার আমি একটু চ্যাট বক্স ওপেন করি, বলো নেক্সট প্যাসেজ কোনটা পড়বা, বলো, আমি শুরু করি। আমি চ্যাট বক্স ওপেন করেছি, একটু তোমরা কমেন্ট করো যে নেক্সট প্যাসেজ কোনটা, এবার কোনটা পড়বো বলো। ড্রিমসের উইথ ক্লুজ শিখলাম, ড্রিমসের প্যাসেজ শিখলাম, ড্রিমসের ফ্লোচার্ট শিখলাম আমরা। এরপরে আসো, আর্ট, গ্রেট উইমেন। আর্ট, আর্টের কথা অনেকে বলতেছো। ওকে, ম্যাক্সিমাম কমেন্ট করছে আর্ট নিয়ে, তাহলে চলো আমরা আর্টে যাই। আর্ট 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 আর্ট। আচ্ছা, আর্টের প্যাসেজের ফার্স্ট লাইনটা কি কি আমার একটু বলো। আর্টের প্যাসেজটা বের করো, ফার্স্ট লাইনটা একটু আমাকে বলো। ফক মিউজিক। ফক মিউজিক, ওকে, চলো। ভাইয়া এটা পড়ানো হয়েছে হ্যাঁ, এটা তো পড়াইছি, তাহলে না পড়ানো। ভাইয়া? ভাই এটা তো দুটো পড়াই। এটা পড়ানো হয়েছে তো। তাহলে কোনটা? এটা পড়া আচ্ছা, আর্ট 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 তো আমার কাছে আছেই। আর্ট। আচ্ছা, ফক মিউজিক, এস এম সুলতান, নভের আহমেদ, কোনটা পড়াবো বলো ভাইয়া? হ্যাঁ, ফক ফক মিউজিক। মিউজিক খনা এগুলো পড়ানো হয়েছে না? ফক মিউজিক পড়াইছি, খনা পড়াইছি, হ্যাঁ ডেফিনেটলি। তাহলে এটা আবার কেন? তাহলে কোনটা পড়বো? না, ওইটা তো পড়াইছি। আর তো পড়ানো হয় নাই। আচ্ছা, আর্টের মধ্যে দেখো, একটা আমি তোমাদেরকে বলি। আর্টের মধ্যে ফক মিউজিকটা তো আমরা পড়ছি, তাহলে আর কোনটা বলতে চাচ্ছ তোমরা? এক্সাক্ট আর্ট নিয়ে কিছু ফার্স্ট লাইনটা একটা আমাকে বলতে হবে। আর্টের কোন লেসনটা? এস এম সুলতানের নিয়ে একটা প্যাসেজ আছে, নভেরা আহমেদের নিয়ে একটা প্যাসেজ আছে, জয়নুল আবেদিন। লেসন 3 ভাইয়া। নাম আগের বলো। বই দেখছেন ভাইয়া, এটা আগের বই, নতুন 26 সালের বইটা আলাদা। না না, এখন শোনো, এটা তো আগের বই, কিন্তু আমার কাছে তো সব প্যাসেজই কালেকশনে আছে। এটা আগের বই, কিন্তু আমার কাছে তো সব প্যাসেজই আছে, তাই না? আচ্ছা, তোমাদের কি বুড়িগঙ্গা পড়াইছি? দাঁড়িবার বুড়িগঙ্গা পড়াইছি তোমাদের? জি না ভাইয়া, জি না। বুড়িগঙ্গা তোমাদের বইতে কত ইউনিট এনভায়রনমেন্ট নিয়ে? বুড়িগঙ্গাটা কত ইউনিটের, কত লেসন তোমাদের বইয়ে? দেখতে ভাইয়া দাঁড়ান। দেখো,
বুড়িগঙ্গা। ইউনিট 5 ভাইয়া। ইনভারনমেন্ট এন্ড নেচার এটা ভাইয়া ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নাম। লিসন ওয়াটার 1 ইউনিট 12 লিসন 1 আচ্ছা 12 গেলে আজকে পড়াবো না। 5 6 7 8 এর মধ্যে কি আছে বাকি এটা বলো। 5 6 7 ইউনিটের মধ্যে কি আছে বলো, আমি আরো পড়াবো। হ্যাঁ, ক্লাস শেষ হয় নাই, এখনো দেরি আছে। বলো 5 6 7 8 এর মধ্যে কোনটা? প্রিলিমিনারি এটা কি প্রিলিমিনারি ভাইয়া পরে পড়াবেন না। কোর মিনার্স আচ্ছা, এস এম সুলতান পড়াবো, বলো। না ভাইয়া ভাইয়া পড়বি আচ্ছা তোমরা একটু চ্যাট বক্সে লেখো না কাইন্ডলি, আমি একটু চ্যাট বক্স থেকে পড়ি তোমাদের মতামত গুলা, একটু চ্যাট বক্সে দাও না সবাই। আসসালামু আলাইকুম। হ্যালো, তোমরা তো কনফিউজ করে ফেলতেছো আমাকে। আচ্ছা, কোয়েল মাইনার্স অনেকে কমেন্ট করতেছে। কোয়েল মাইনার্স, দেখো আমি বলি। একটু ধৈর্য ধরো বাচ্চারা। স্পেন্ডিং, কোয়েল মাইনার্স, হোয়াট ইজ বিউটি, গ্রেট উইমেন। ভাইয়া আর 10 মিনিট আছে, তাতে কি হয়েছে? এই লালন শাহ প্যাসেজটা আর কোয়েল মাইনার্স আমার অন্য ল্যাপটপের, এই ল্যাপটপে পাচ্ছি না। স্টোরিজ ফ্রম গাছ, একটা ছেলেও খুব সুন্দর একটা কাজ করছে। ও একটা লিস্ট দিছে যে ভাইয়া, ফারহান ফারহান দিছে ভাইয়া, এইগুলা হয়ে গেছে আমাদের। গুড, থ্যাংক ইউ সো মাচ ফারহান, আই লাভ ইউ। খুব সুন্দর করে দিছে যে ভাই এইগুলো আমাদের ডান। সিভিক এঙ্গেজমেন্ট, ফক মিউজিক, ক্রাফট, ফ্যামিলি, মাদার। আচ্ছা, স্কেলিং এ মাউন্টেন পিক, নিশাত মজুমদারের গল্প কি তোমাদের পড়াইছি? এই স্কেলিং এ মাউন্টেন পিক, নিশাত মজুমদারের গল্প কি তোমাদেরকে পড়াইছি? জি ভাইয়া পড়াইছেন। হয় নাই হয় নাই অল্প করে আসেন পড়ানো ভাইয়া, হচ্ছে ভাইয়া। হয় নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি বলছি।
আচ্ছা, আমেরিগো এ স্ট্রিট চাইল্ড, এটা কি তোমাদেরকে পড়াইছি? আমেরিগো একটা পথ শিশু, এটা পড়িয়েছি? না 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 ভাইয়া আপনার না ছিল হয় ভাইয়া নাই, মনে হয় পড়ানো হয় এটা নাই। পড়ান না। এটা বলা ভাইয়া হয় না। আপনাকে আমেরিগো পড়াই নাই না? না, আমেরিগো তো লাগবে ভাইয়া। আমেরিগো এ স্ট্রিট চাইল্ড, এটা কিন্তু পড়তে হবে। আমেরিগোটা বের করো সবাই। এটা কোন ইউনিটে আমি তোমাদেরকে বলতেছি, দাঁড়াও, যদি বইতে চেঞ্জ না হয়ে থাকে। হিউম্যান রাইটস এর মধ্যে আমেরিগো এ স্ট্রিট চাইল্ড এই ইউনিট লেসন তোমাদের নতুন বইয়ের মধ্যে আছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানাও। আছে? ভাইয়া এটা পড়ান না। আচ্ছা, যদি না থাকে ওকে, কোনো সমস্যা নেই, দাঁড়াও একটু ধৈর্য ধরো, আমার কাছে অনেক কিছু আছে ম্যাটেরিয়ালস তোমাদের জন্য, ডোন্ট ওয়ারি, প্যারা নেই। ক্রাফট পড়াইছি, খ না, আনবিটেন গার্লস, কনজিউমারিজম, স্টোরিজ ফ্রম গাজা পড়াইছি। আচ্ছা, এরপরে আসতেছে খনা টনা, এগুলো আমি পড়িয়েছি, তাহলে বাদ আছে কি? কনজিউমারিজম, আচ্ছা, লেজেন্ড অফ গাজী, এটা কি তোমাদেরকে পড়াইছি? গাজী পীরের গল্প, লেজেন্ড অফ গাজী পড়িয়েছি না? হইছে পাইন হ্যাঁ হইছে। ভাইয়া এটা পড়া গাজী পীর। আচ্ছা, স্ট্রম এন্ড স্ট্রেস অ্যাট অ্যাডোলেসেন্স, তাহলে মনে হয় নিশাত মজুমদার বাকি আছে আমার মনে হয়। গাছ, নিশাত মজুমদার পড়াইছি, স্কেলিং এ মাউন্টেন পিক। বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার পড়িয়েছি তোমাদের? না ভাইয়া। তাহলে আমরা নিশাত মজুমদারে যেতে পারি। আচ্ছা, এটা বের করবা, ইউথফুল অ্যাচিভার্স এর ইউনিটটা বের করো সবাই, ইউথফুল অ্যাচিভার্স, ঠিক আছে? ইউথফুল অ্যাচিভার্স এর দা, দেখো এখানে আসবা সবাই, স্কেলিং এ মাউন্টেন পিক ও রাইডিং ইউর ড্রিম, ঠিক আছে? এইখানে আসবা সবাই, নিশাত মজুমদারের গল্প, এটা ইম্পর্ট্যান্ট, এটা ইম্পর্ট্যান্ট। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী। তোমরা তো কমেন্টে আজকে অনেক কিছু বলছো যে ভাইয়া এটা এটা অনেক প্যাসেজ, ঠিক আছে, আমরা একটার পর একটা সব কমপ্লিট করে ফেলবো, কোনো অসুবিধা নেই। বের করতে পারছো সবাই? শোনো, আমরা ইম্পর্টেন্ট গুলো আগে পড়ছি, বুঝছো, এই জন্য এখন একটু খুঁজে খুঁজে পড়া লাগতেছে আমাদের। ক্লিয়ার? বের করছো সবাই? তো ভাইয়া সবগুলা করতে পড়াবেন। ভাইয়া ইউনিট কত? ভাইয়া আচ্ছা, তোমাদের বইতে কত ইউনিট আছে? শোনো, বই তো লেটেস্ট বইয়ের পিডিএফ নাই, এটা আছে 24-এর বইয়ের পিডিএফ, হ্যাঁ? তো হয়তো একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু তোমাদের বই অনুযায়ী তোমরা বের করো। তোমাদের বইতে কত ইউনিট? স্কেলিং এ মাউন্টেন পিক ও রাইডিং ও ড্রিম, নিশাত মজুমদার আছে এটা? আচ্ছা, লেসন টু কত? ইউনিট 7 এর ভাইয়া, কত লেসন টু বলো তো? ইউনিট 7 ভাইয়া। তাহলে এটা লাগবে, এটা লাগবে। ইউনিট 7 অনেকে এই প্যাসেজ পড়তে চাইছে, ইউনিট 7। আচ্ছা, তাহলে এটা শুরু করতে পারি আমি? ভাইয়া পুরা শুরু করবো এটা আমি? জি ভাইয়া। হ্যাঁ, অবশ্যই। জি ভাইয়া। খেয়াল করো, ওকে ওকে, খেয়াল করো। স্কেলিং এ মাউন্টেন পিক, স্কেলিং মানে আরোহণ করা, হ্যাঁ? এ মাউন্টেন পিক, পর্বত শৃঙ্গে, মাউন্টেন মানে পর্বত, পিক মানে শৃঙ্গ। তো স্কেলিং এ মাউন্টেন পিক, পর্বত শৃঙ্গে আরোহণ করা, অর রাইডিং ইউর ড্রিম, নাকি নিজের স্বপ্নের উপরে চড়া, নাকি নিজের স্বপ্নের উপরে চড়া। আচ্ছা, স্কেলিং এ মাউন্টেন পিক ও রাইডিং ও ড্রিম, তো স্কেলিং, তো নিশাত মজুমদার প্রথম বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট জয় করছিল। এই জন্য লেখক বলতেছে যে স্কেলিং এ মাউন্টেন পিক, নিশাতের এটা কি আসলে পর্বত শৃঙ্গে আরোহণ করা ছিল, আর রাইডিং ইউর ড্রিম, নাকি এটা তার স্বপ্নে আরোহণ করার মতো ছিল? বুঝতে পারছো লেখক এই কথাটা কেন বলছে, যে এটা কি পর্বত শৃঙ্গে আরোহণ করা ছিল নাকি স্বপ্নে আরোহণ করার মতো ছিল? বুঝছো না বুঝতেছো না? রাইডিং ইউর ড্রিম, ভাইয়া সবগুলা হ্যাঁ, স্বপ্নের উপর চড়া,
নাকি পর্বত শৃঙ্গের উপর চড়া? তো এটা ছিল মূলত স্বপ্নের উপর চড়া। সবাই বই যারা এখনো বের করতে পারে না, এখনই করে ফেলো। দেখো, নিশাত মজুমদার, ওনার দু একটা ছবি এখানে আছে। দেখো, উনি এভারেস্টের শৃঙ্গে দাঁড়ানো। দুইটা ছবি তোমাদের বই কি আরো বেশি নাকি দুইটাই আছে? বলো। না ভাইয়া, দুইটাই আছে। দুইটাই। তাও যাচ্ছে। এটা হচ্ছে নেপালের এভারেস্ট, যেটা 28,000 ফিট উঁচু। 28,000 ফিট উঁচু সেই এভারেস্টের শৃঙ্গে চূড়ায় দাঁড়ানো আমাদের বাংলাদেশের প্রথম নারী নিশাত মজুমদার। তো নিশাত মজুমদার এই বাংলাদেশি উইমেন, একজন বাংলাদেশি নারী ইন হার আর্লি 40s। তার 40-এর শুরুর দিকে এই যে স্পোর্টস আইকন, বাংলাদেশের একজন ক্রীড়া আইকন। ইন হার আর্লি 40s, যে তার 40-এর শুরুর দিকের বয়সেই, মানে 32-33 বছর বয়সেই। 32-কে বলা হয় আর্লি 40s। 30 থেকে 39, এটা হচ্ছে মানে 40s, 40-এর বয়স। তো এর শুরুর দিকে মানে 31-32 বছর বয়সেই সে বাংলাদেশের একজন ক্রীড়া আইকন। সে কামস অফ এ মডেস্ট ব্যাকগ্রাউন্ড, সে একটা সম্ভ্রান্ত, একটা মডেস্ট, নম্রভদ্র একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। আহামরি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে না, মোটামুটি একটা ফ্যামিলি থেকে এসেছে। আর ফাদার ইজ এ বিজনেসম্যান, তার বাবা একজন ব্যবসায়ী। অ্যান্ড আর মাদার, এবং তার মা ইজ এ হাউস ওয়াইফ, এবং তার মা একজন গৃহিণী। শি ইজ দ্য সেকেন্ড অফ 4 সিবলিংস, সে 4 ভাই বোনের মধ্যে দ্বিতীয়। সে 4 ভাই বোনের মধ্যে দ্বিতীয়। শি ইজ নট ভেরি টল অর ওয়েল বিল্ট, তো নিশাত মজুমদার খুব লম্বা বা সুঠাম দেহের অধিকারী না। শি ইজ নট ভেরি টল, সে খুব লম্বা না, আর ওয়েল বিল্ট, খুবই সুঠাম দেহের অধিকারীও না। অর ডাজ নট হ্যাভ এ চার্মিং প্রিন্সেস লুক, আবার তার একটা আকর্ষণীয় প্রিন্সেস লুকও নাই। মানে সে ওই যে যে চার্মিং প্রিন্সেস লুক, একবার অ্যাট্রাকটিভ আকর্ষণীয় প্রিন্সেস লুকও তার নাই। বাট দিস অ্যাপারেন্টলি অর্ডিনারি গার্ল, তো অ্যাপারেন্টলি দেখতে এরকম অর্ডিনারি গার্ল, সাধারণ একটা মেয়ে হলেও, হ্যাজ 3 থিংস, তার 3টা জিনিস আছে, দ্যাট শি ক্যান বি প্রাউড অফ, যে 3টা জিনিস নিয়ে সে গর্ব করতে পারে। তো অ্যাপারেন্টলি দেখতে এরকম অর্ডিনারি একটা মেয়ে হলেও তার 3টা জিনিস আছে যেটা নিয়ে সে প্রাউড অফ, সে গর্ব করতে পারে। দিজ আর 3টা জিনিস হচ্ছে: শি হ্যাজ এক্সট্রাঅর্ডিনারি সাপোর্টিভ প্যারেন্টস, তার আছে অত্যন্ত সাপোর্টিভ বাবা মা। হু অ্যাকসেপ্টেড হার ড্রিমস অ্যাজ রিয়েল, যারা তার স্বপ্নটাকে বাস্তবেই গ্রহণ করেছিল। তুমি আজকে তোমার পরিবারে যে বলো যে আম্মু আমি একটা মেয়ে হয়ে, যে আম্মু আমি আজকে আমি ভিসা প্রসেস করে নেপাল যাইতে চাই, নেপালের এভারেস্ট জয় করতে চাই, এটা আমার স্বপ্ন। বলবে না শলা কোথায়, শলা জাটা, খুন্তি কোথায়, ওইগুলা ফিক্কা মারবে না মুখের উপরে। হুম। যে তুই নেপাল যাবি, এভারেস্ট জয় করবি, কি এসব, কি এভারেস্ট, কি নেপাল, কি এভাবে বলবে না, তাই না? কিন্তু তার বাবা মা এটাকে অ্যাকসেপ্ট করেছিল। এটা হচ্ছে একটা জিনিস। তার 3টা জিনিস আছে গর্ব করার, যেটা নিয়ে নিশাত গর্ব করার মতো। 3টা জিনিস তার আছে: 1 নাম্বার তার সাপোর্টিভ প্যারেন্টস, 2 নাম্বার আর ফাদার ওয়াজ এ ফ্রিডম ফাইটার, তার বাবা একজন মুক্তিযোদ্ধা। ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন 1971, ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, লিবারেশন মানে স্বাধীনতা, ওয়ার মানে যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 1971-এ তার বাবা একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধাদের ইংরেজি ফ্রিডম ফাইটার। অ্যান্ড শি স্কেলড দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, এবং সে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছিল অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল ইন 2012, প্রথম বাংলাদেশি নারী হিসেবে 2012 সালে। তো নিশাতস লাইফ, নিশাতের জীবন প্রেজেন্ট করে অ্যান ইন্সপিরেশনাল স্টোরি, একটা অনুপ্রেরণাদায়ক গল্প, দ্যাট যে দ্য ইউথ ইন বাংলাদেশ, বাংলাদেশের তরুণেরা নিডস টু নো, যেটা বাংলাদেশের তরুণদের জানা উচিত। বাংলাদেশের তরুণদের জানা উচিত তার এই ইন্সপিরেশনাল স্টোরিটা। তো নিশাত ওয়াজ বর্ন অন 5 জানুয়ারি 1981, নিশাত 1981 সালের 5 জানুয়ারি জন্মগ্রহণ করে ইন এ ভিলেজ কল্ড তিওরি, তিওরি নামক একটা গ্রামে। এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। তো তিওরি হুইচ ইজ সিচুয়েটেড, তিওরি অবস্থিত ইন রামগঞ্জ উপজেলা, ইন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার তিওরি নামক গ্রামে। শি কমপ্লিটেড আর স্কুলিং ফ্রম বটমলি হোম গার্লস হাই স্কুল, সে তার স্কুল কমপ্লিট করে 1997 সালে বটমলি হোম গার্লস হাই স্কুল থেকে এইচএসসি পাশ করে ফ্রম শহীদ আনোয়ার গার্লস কলেজ
1999 সালে এইচএসসি পাশ করে। শি আর্নড হার ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং ফ্রম ঢাকা সিটি কলেজ। ঢাকা সিটি কলেজ থেকে সে বিবিএ এমবিএ করে, মানে ব্যাচেলার্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর উপর, হ্যাঁ, মানে অনার্স করে, গ্রাজুয়েশন করে এবং মাস্টার্স করে অ্যাকাউন্টিং এ। অ্যান্ড কারেন্টলি ওয়ার্কস ফর ঢাকা ওয়াসা, এবং বর্তমানে সে ঢাকা ওয়াসাতে চাকরি করে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, একজন হিসাবরক্ষক হিসেবে। সে ইজ অলসো ইন্টারেস্টেড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এছাড়াও সে বিভিন্ন ভাষার প্রতি আগ্রহী, ইন্টারেস্টেড ইন, অ্যান্ড কালচার্স, এবং বিভিন্ন সংস্কৃতির প্রতি আগ্রহী, অব দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। অ্যান্ড নিশাত হ্যাজ এনরোলড ফর হার এমএ ইন জাপান স্টাডিজ এট ঢাকা ইউনিভার্সিটি। নিশাত জাপানের ভাষা, জাপানের সংস্কৃতি শেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল এমএতে। যা এই বিভাগটার নাম ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান জাপানিজ স্টাডিজ, ওই সময় নাম ছিল জাপান স্টাডিজ নামে, এখন জাপানিজ স্টাডিজ। জাপানের ভাষা সহ কালচার সবকিছু শেখায়। ফর আস, আমাদের জন্য, নিশাতস লাইফ, নিশাতের জীবন, কামস অ্যাক্রস অ্যাজ স্পেশালি সিগনিফিক্যান্ট, আমাদের জন্য নিশাতের জীবনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। তো ইম্পর্টেন্টের চেয়েও ইম্পর্টেন্ট, তারে বলে সিগনিফিক্যান্ট, মানে তাৎপর্যপূর্ণ। নিশাতের জীবনটা, স্টোরিটা আমাদের কাছে স্পেশালি, বিশেষভাবে। বিকজ, কারণ ইট টেলস আস, নিশাতের লাইফ স্টোরিটা আমাদেরকে বলে হাউ দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান পার্সন, কিভাবে একজন ব্যক্তির প্রভাব, অনুপ্রেরণা, ক্যান মোটিভেট সামন, অন্যকে মোটিভেট করতে পারে টু ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখার জন্য। অ্যাজ দ্য ডটার অফ এ ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, নিশাদ হ্যাড টু ফেস মেনি অবস্ট্রাকলস ইন হার লাইফ, নিশাদকে তার জীবনে অনেক অবস্ট্রাকলস ফেস করতে হয়েছে। বাট হার মাদার, কিন্তু তার মা, হ্যাজ, দেখো, তার মা যেটা আছে হার রোল মডেল, তার মাই তার রোল মডেল, গেভ হার কারেজ, নিশাতের মাই তাকে কারেজ, সাহস দিয়েছিল, ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প, যে মা তোমাকে এটা করতে হবে। নিশাতের মা তাকে এই দৃঢ় সংকল্প দিয়েছিল, সাহস দিয়েছিল, টু ওভারকাম দেম, এগুলোকে জয় করতে। অ্যান্ড পারসিউ হার ড্রিমস, এবং তার স্বপ্ন পিছে ছুটতে। পারসিউ মানে কোনো কিছুর পিছে ছোটা। তার মা তাকে অনুপ্রেরণা দিয়েছিল বাধা বিপত্তি জয় করতে, সংকল্পবদ্ধ হতে এবং কারেজ নিয়ে ঝাঁপিয়ে পড়তে। আশুরা মজুমদার, তার মায়ের নাম কি ছিল? আশুরা মজুমদার। নিশাতস মাদার, নিশাতের মা আশুরা মজুমদার ইজ এ হার্ড ওয়ার্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং উইমেন, তিনি হচ্ছে একজন কঠোর পরিশ্রমী এবং আন্ডারস্ট্যান্ডিং, বোধগম্য বা বুদ্ধিমান একজন মহিলা। হু হ্যাজ বিন এ পিলার অফ সাপোর্ট ফর হার ফ্যামিলি, তো তার পরিবারের জন্য তার মা হচ্ছে পিলার অফ সাপোর্ট, একটা সাপোর্টের স্তম্ভ, পিলার মানে স্তম্ভ, সাপোর্টের স্তম্ভ। ইন দ্য ডায়ারেস্ট অফ সিচুয়েশন, সবচেয়ে ডায়ারেস্ট, করুণ পরিস্থিতিতেও, সবচেয়ে করুণ, ডায়ারেস্ট অফ সিচুয়েশন মানে সবচেয়ে করুণতম, কঠিনতম পরিস্থিতিতেও তার মা তার পরিবারের সাপোর্টের পিলার। নিশাত লার্ন ফ্রম হার মাদার, নিশাত তার মায়ের থেকে শিখেছে হাউ টু কিপ মেন্টাল স্ট্রেংথ, কিভাবে মানসিক শক্তি রাখতে হয়। ইন এ ক্যালামিটাস মোমেন্টস অফ লাইফ, জীবনের সবচেয়ে বিপর্যস্ত মুহূর্তেও কিভাবে মানসিক শক্তি রাখতে হয়। লার্নিং ফ্রম হার, তার মায়ের থেকে শিখে, নিশাত বিগান হার ড্রিম, নিশাত তার স্বপ্ন শুরু করে, অফ কনকুয়ারিং মাউন্টেন্স, পর্বত জয় করার। তার মায়ের থেকে শিখে নিশাত পর্বত জয় করার স্বপ্ন দেখা শুরু করে। তারপরে বলতেছে, হ্যাভ ইউ হার্ড অফ সুপারম্যান, তুমি কি কখনো সুপারম্যান অ্যান্ড দ্য হলিউড ফিল্ম, আচ্ছা, সুপারম্যান হলিউড ফিল্ম এইগুলা দেখেছো? শোয়িং হিজ অ্যাডভেঞ্চার্স, যেগুলোতে তার অ্যাডভেঞ্চার্স দেখায়। তুমি কি কখনো সুপারম্যান হলিউড ফিল্মের সুপারম্যানের কথা শুনেছো? তো যে অ্যাক্টরটা এই সুপারম্যানের রোলটা প্লে করে তার নাম ক্রিস্টোফার রিভ। তার নাম কি? ক্রিস্টোফার রিভ। তো দ্য ক্রিস্টোফার রিভ, দ্য অ্যাক্টর, ওই অভিনেতাটা, হু প্লেড দ্য রোল অফ সুপারম্যান, যে সুপারম্যানের রোলটা প্লে করছিল, উনি একটা ভাষণ দিছিল একবার। সেইড ইন স্পিচ, একটা ভাষণে বলেছিল, হি গেভ অ্যাট দ্য ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন ইন 1996, 1996 সালে গণতান্ত্রিক ন্যাশনাল কনভেনশনে উনি একটা ভাষণ দিছিল, ওই সুপারম্যান রোলের ক্রিস্টোফার রিভ। এই ভাষণে উনি বলছিল যে, সো মেনি অফ আওয়ার ড্রিমস, আমাদের অনেক স্বপ্ন আছে, অ্যাট ফার্স্ট, যেগুলো প্রথমে, সিম ইম্পসিবল, প্রথমে অসম্ভব মনে হয়, দেন, তারপর, দে সিম ইমপ্রবেবল, তারপরে সেগুলোকে অবাস্তব মনে হয়, অ্যান্ড দেন, এবং তারপর, হোয়েন উই সামন দ্য উইল, যখন আমরা আমাদের ইচ্ছা শক্তিকে দৃঢ় করি, হোয়েন উই সামন, যখন আমরা দৃঢ় করি আমাদের উইলকে, ইচ্ছা শক্তিকে,
দে সুন বিকাম ইনএভিটেবল, তখন সেগুলো অনস্বীকার্য হয়ে যায়, ইনএভিটেবল হয়ে যায়। আচ্ছা, দিস হ্যাজ হ্যাপেন্ড ইন নিশাতস লাইফ, এই জিনিসটাই ঘটেছে নিশাতের জীবনেও। দিস হ্যাজ হ্যাপেন্ড ইন নিশাতস লাইফ, তো এই জিনিসটাই ঘটেছে আমাদের নিশাতের জীবনে। তো প্রথমে আমাদের জীবনে অনেক স্বপ্ন পূরণ হওয়ার আগে অসম্ভব মনে হয়, এবারে একবারে অবাস্তব মনে হয়, লাস্টে যে যখন আমরা আমাদের ইচ্ছাটাকে দৃঢ় করি যে না আমি এটা চাই চাই করবই করব, তখন এটা আমাদের জন্য অনিবার্য হয়ে যায় এবং আমরা এটা করে ফেলি। আচ্ছা, তো দো শি হ্যাড এ লং চেরিশ ড্রিম, যদিও নিশাতের একটা দীর্ঘ লালিত স্বপ্ন ছিল টু বি এ মাউন্টেইনার, পর্বতারোহী হওয়ার। লং চেরিশড ড্রিম, দীর্ঘ লালিত স্বপ্ন ছিল নিশাতের, সে একজন মাউন্টেইনার হবে। তো ইট ওয়াজ নট আনটিল 2003, 2003-এর আগে এটা সম্ভব ছিল না, কারণ 2003-এ শি কুড ক্লাইম্ব, সে আরোহণ করতে পারছিল 967 ফিট, 967 ফিট হাই কেওক্রাডং, বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কেওক্রাডং আর তাজিংডং, এইগুলা সে 2003 সালে কেওক্রাডং জয় করে। তো দ্য ক্লাইম্বিং ইভেন্ট, এই ক্লাইম্বিং ইভেন্টটা অর্গানাইজ হয়েছিল 29 মে 2003 সালে টু সেলিব্রেট দ্য 50th অ্যানিভার্সারি অফ এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে। তো কনকোয়েস্ট অফ মাউন্ট এভারেস্ট, তো পৃথিবীর প্রথম ব্যক্তি দুইজন, এডমন্ড হিলারি আর তেনজিং নরগে, যারা সবার আগে নেপালের এভারেস্টের শৃঙ্গ জয় করেছিল, এডমন্ড হিলারি আর তেনজিং নরগে। তো তাদের এই সাকসেসের 50 বর্ষ পূর্তি উপলক্ষে 2003 সালে বাংলাদেশে এটা সেলিব্রেট করা হয়। একটা টিম তাজিংডং কেওক্রাডং এগুলো পাঠাইছিল, তাদের মধ্যে একজন ছিল আমাদের নিশাত। আরো আগে থেকেই চাইতো, চেরিশ মানে লালন করা, বুকে লালন করতো যে আমি একজন পর্বতারোহী হতে চাই। নিশাদ হ্যাড ওয়াকড দ্য স্ট্রিটস অফ ঢাকা, নিশাদ ঢাকার রাস্তায় হেঁটে বেরিয়েছে উইথ এ 15 কেজি ব্যাকপ্যাক, 15 কেজি ব্যাকপ্যাক নিয়ে পিঠে, ফর 3 consecutive days, তার টানা 3 দিন, টু মেক হার বডি রেডি ফর দ্য ক্লাইম্ব, আরোহণ করার জন্য দেহকে প্রস্তুত করতে, বিফোর দ্য রিয়েল এক্সপিডিশন, সত্যিকারের অভিযানের আগে। তো ট্রেনিং হিসেবে নিশাত 15 কেজি ব্যাগ নিয়ে পিছনে টানা 3 দিন হাঁটছে ঢাকার রাস্তায়, সত্যিকারের অভিযানের আগে নিজেকে প্রস্তুত করতে। তো ফ্যাক্টরস, কিছু ফ্যাক্টর থাকে যেমন চান্স, ডেডিকেশন মানে ত্যাগ তিতিক্ষা, অ্যান্ড ক্রিয়েটিং অপরচুনিটিজ, এবং সুযোগকে সৃষ্টি করা, ক্রিয়েট মানে সৃষ্টি করা, অপরচুনিটি সুযোগকে সৃষ্টি করা, আর ইম্পর্টেন্ট ফর এনিওয়ান সাকসেস, গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তির সফলতার জন্য। বাট কিন্তু এ স্পোর্টসম্যান শুড অলসো হ্যাভ ডিসিপ্লিন, একজন স্পোর্টসম্যানের মধ্যে ডিসিপ্লিন থাকা উচিত, অ্যান্ড পারসিভিয়ারেন্স, অধ্যবসায় থাকা উচিত, টু সাকসিড, সফল হতে। ইনস্টিটিউশনাল, প্রাতিষ্ঠানিক অ্যান্ড প্রফেশনাল ট্রেনিং, এবং পেশাগত ট্রেনিং এর পর নিশাত সফল হয়। এই জন্য বলতেছে যে ইনস্টিটিউশনাল এবং প্রফেশনাল ট্রেনিং আর অলসো নেসেসারি, এগুলো প্রয়োজনীয়। তোমার শুধু ডিসিপ্লিন থাকলে হবে না, শুধু পার্সিভিয়ারেন্স অধ্যবসায় থাকলে হবে না, তোমাকে তো জানতে হবে, ওয়ে জানতে হবে, ট্রেনিং নিতে হবে। তো নিশাত জয়েন্ট বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব বিএমটিসি-তে ইন 2006, 2006, অ্যান্ড কমপ্লিটেড এ বেসিক ট্রেনিং কোর্স, এবং একটা বেসিক ট্রেনিং কোর্স করে অ্যাট হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দার্জিলিং, ইন্ডিয়াতে ইন 2007, 2007 সালে ইন্ডিয়ার দার্জিলিং এ একটা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ট্রেনিং কোর্স করে। আফটার দ্যাট, এটার পরে সে স্কেলড পিকস ইন দ্য হিমালয়ান রেঞ্জ, সে হিমালয়ান রেঞ্জের একটার পর একটা পিক সে আরোহণ করতে শুরু করে, অন আফটার অ্যানাদার, একটার পর একটা, জয়নিং সেভারাল টিমস ফ্রম বাংলাদেশ, এবং বাংলাদেশ থেকে আরো কয়েকটা টিম তার সাথে ছিল। টুডে, আজকে, উই হ্যাভ এ মাউন্টেন পিক ইন দ্য হিমালয়াস, আজকে বাংলাদেশের একটা হিমালয়ে একটা পর্বত শৃঙ্গ আছে, ওটার নাম হচ্ছে নেপাল বাংলাদেশ মৈত্রী চূড়া, নেপাল বাংলাদেশ মৈত্রী শৃঙ্গ বা নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক। কারণ বাংলাদেশ আর নেপাল দুই দেশেরই কিছু, এই বাংলাদেশের একটা টিম আর নেপালের একটা টিম একসাথে তারা যৌথ অভিযান চালায়, প্রথমবার ওই শৃঙ্গ অতিক্রম করে। বাংলাদেশের কিছু ছেলেমেয়েরা, নেপালের কিছু ছেলেমেয়েরা একসাথে একটা টিম বানায়, তো ওরা প্রথম যৌথভাবে ওই শৃঙ্গ অতিক্রম করে, এই কারণে ওইটার নাম নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক। সো নেমড, এই নাম দেওয়া হয়েছে বিকজ, কারণ মাউন্টেইনার্স ফ্রম দ্য টু ফ্রেন্ডলি কান্ট্রিজ, কারণ দুই দেশের পর্বতারোহীরা জয়েন্টলি একত্রিতভাবে ক্লাইম্বড ইট, এটা আরোহণ করেছিল ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার। তো নিশাত টিম ওয়াজ লিড বাই এম এ মুহিত, নিশাতের টিমের নেতৃত্ব দিয়েছিল এম এ মুহিত নামে একজন,
হু হ্যাজ বিন অন টপ অফ এভারেস্ট, যে পর্বত শৃঙ্গ জয় করেছে, অ্যান্ড কোয়াইট এ ফিউ আদার পিকস, এবং আরো বেশ কিছু শৃঙ্গ সে অতিক্রম করেছে, হায়ার দ্যান 8,000 মিটার্স, 8,000 মিটার, 8,000 মিটারের বেশি, মানে 8 কিলোমিটারের বেশি উঁচু শৃঙ্গ জয় করছে এম এ মুহিত। বুঝো, 8 কিলোমিটার আকাশের দিকে, 8 কিলো, মানে বুঝো এরকম শৃঙ্গ অতিক্রম করছে এম এ মুহিত। সে ছিল নিশাতের টিমের লিড নেতৃত্বে ছিল। ইন বাংলাদেশে মাউন্টেনিয়ারিং ইজ এ নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি। বাংলাদেশে মাউন্টেনিয়ারিং একটা নতুন ধরনের স্পোর্ট অ্যাক্টিভিটি, অ্যান্ড উই আর ইয়েট টু ডেভেলপ এ কালচার, এবং আমরা এখনো ওই সংস্কৃতিটা ডেভেলপ করতে পারি নাই, দ্যাট উইল এনকারেজ এ উইমেন্স মাউন্টেনিয়ারিং অ্যাক্টিভিটিস, যেটা একটা নারীর মাউন্টেনিয়ারিং অ্যাক্টিভিটিস, পর্বত আরোহণের কার্যক্রমকে উৎসাহিত করে। এনকারেজ মানে উৎসাহিত করা, সাহস দেয়া। আমাদের দেশে এখনো এত মডার্ন আমরা হই নাই যে মেয়েদেরকে এই ধরনের মাউন্টেনিয়ারিং এ, পর্বত আরোহে উঠতে উৎসাহ দিবে। নিশাত টুক দ্য চ্যালেঞ্জ, নিশাত এই চ্যালেঞ্জটা নিয়েছিল, অ্যান্ড শি ওয়াজ সাপোর্টেড বাই হার প্যারেন্টস, এবং তার পিতামাতার সমর্থন সে পেয়েছিল। দিস ইজ অ্যান এক্সপেন্সিভ স্পোর্ট, এটা একটা ব্যয়বহুল ক্রীড়া, ব্যয়বহুল একটা স্পোর্ট। অ্যান্ড নিশাত অ্যান্ড আদার মাউন্টেইনার্স, নিশাত ও অন্যান্য পর্বতারোহী কুড নট হ্যাভ সাকসিডেড, তারা সফল হতে পারতো না, ইফ সেভারাল অর্গানাইজেশন, যদি কয়েকটা অর্গানাইজেশন ডিডেন্ট হেল্প দেম, তাদের সাহায্য না করতো। নিশাত ওয়াজ অ্যান অ্যাম্বাসেডর অফ বিকজ আই এম এ গার্ল ক্যাম্পেইন অফ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টার। তো নিশাত একটা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামে সংস্থা আছে, বাংলাদেশে তাদের একটা ক্যাম্পেইন চলতেছিল, বিকজ আম এ গার্ল। তো ওই ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর ছিল নিশাদ। তো এই কারণে ইন হার এক্সপিডিশন, তার অভিযানে টু মাউন্ট এভারেস্ট ইন 2012, 2012 সালে নিশাদ মাউন্ট এভারেস্ট পর্বত শৃঙ্গ জয়ের যে অভিযানে যায়, এক্সপিডিশনে যায়, ওই ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর থাকার কারণে সে অনেক ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাইছিল, এই কারণে সে সফল হয়। তো নিশাত শি ওয়ান্টেড টু লিভ এ মেসেজ ফর অল পিপল অফ বাংলাদেশ, নিশাত বাংলাদেশের সকল মানুষের জন্য একটা মেসেজ দিতে চায়, লিভ এ মেসেজ, একটা মেসেজ ছুড়ে দিতে চায়, দ্যাট যে এ গার্ল ক্যান ডু এনিথিং এ বয় ক্যান ডু, একটা গার্ল সবকিছুই করতে পারে যেটা একটা ছেলে করতে পারে। অ্যান্ড হেন্স সেহেতু এভরি গার্ল শুড হ্যাভ সাপোর্ট ফ্রম হার প্যারেন্টস, তাই প্রত্যেকটা মেয়েরই তার পরিবার থেকে সাপোর্ট দেওয়া উচিত, অ্যান্ড সোসাইটি এবং সমাজ থেকে, ইন এভরি চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি, সকল ধরনের চ্যালেঞ্জিং কার্যক্রমে পরিবার এবং সমাজ থেকে মেয়েদের সাপোর্ট পাওয়া উচিত। এখন নিশাত মজুমদার, দেখো নিশাতের ফ্লোচার্টটা একটু দেখো। রিড দ্য ফলোয়িং টেক্সট, দেখো একটু খেয়াল করো, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য লাইফ ইভেন্টস অফ নিশাত মজুমদার। তাহলে এই ফ্লোচার্ট আমাদের কি দেখাইতে বলছে? নিশাতের লাইফ ইভেন্টস গুলা, মানে কি কি নিশাতের জীবনে ঘটেছে, রাইট? এই জিনিসটা আমাদেরকে দেখাইতে বলছে। তো প্রথমে স্যার কোনটা দিছে? বিকামিং এ স্পোর্টস আইকন, সে একজন বাংলাদেশের ক্রীড়া আইকন, এটা তার একটা অ্যাচিভমেন্ট। 2 নাম্বার, হ্যাভিং এক্সট্রাঅর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস, তার পিতা মাতা তাকে অত্যন্ত সাপোর্ট দিছে, এক্সট্রাঅর্ডিনারি সাপোর্টিভ প্যারেন্ট সে পেয়েছে। 3 নাম্বার, হ্যাভিং প্যারেন্টস হু অ্যাকসেপ্টেড হার ড্রিমস অ্যাজ রিয়েল, এমন প্যারেন্টস পেয়েছে যারা তার ড্রিমটাকে সত্যিকার অর্থে গ্রহণ করেছে। হ্যাভিং প্যারেন্টস হু অ্যাকসেপ্টেড হার ড্রিমস অ্যাজ রিয়েল, যারা তার স্বপ্নকে বাস্তবেই নিয়ে নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। এরপরে বিং ডটার অফ এ ফ্রিডম ফাইটার, সে একটা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার কন্যা। এখন স্যার প্রথমটা বিকামের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি দিয়ে করছে, তাই বাকিগুলো আমরা আইএনজি সি, হ্যাভিং বিং। আচ্ছা, বিং এ ডটার অফ ফ্রিডম ফাইটার। এরপরে বিং দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল টু ক্লাইম্ব দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট পিক, প্রথম বাংলাদেশি, প্রথম বাংলাদেশি যে পর্বত শৃঙ্গ জয় করেছে, বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, ফার্স্ট
বিং দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল টু ক্লাইম্ব দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট পিক। লাস্টেরটা কি? বিং ইন্সপিরেশন ফর দ্য ইউথ, তরুণদের জন্য সে অনুপ্রেরণা। নিশাত আসলে একটা অনুপ্রেরণা আমাদের সবার জন্য। বিং ইন্সপিরেশন ফর দ্য ইউথ। সো এই হচ্ছে নিশাতের স্টোরিটা। যাদের কাছে আমার ফার্স্ট পেপার বইটা নাই তোমরা চাইলে অর্ডার করতে পারো। তো আজকে ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। কষ্ট দিলাম সবাইকে, অনেক সময় হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত থাকার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, টাটা।